ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, মোস্ট ওয়েলকাম সবাইকে। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। কংগ্রাচুলেশন জানাচ্ছি তপবন স্টাডি সেন্টারের সাথে জুড়ে যাওয়ার জন্য। আমি বেশি কথা আজকে বলবো না, আমি গাইডলাইন ক্লাসগুলো আমি আস্তে আস্তে পরের দিকে করাবো। আজকে যখন তোমাদের প্রথম ক্লাস আমি করাবো, আমি একটা চ্যাপ্টার তোমাদের শুরু করব। তো আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি দুটো কথা বলে শুরু করতে চাই, যে চাকরি পাওয়া আর চাকরি না পাওয়ার জন্য লাখো লাখো কিলোমিটার ডিফারেন্স। তাই তুমি যে যজ্ঞে নেমেছো, যে কাজে তুমি নেমেছো, সেই কাজটার সমাধান করা তোমার প্রথম কাজ। তোমার কষ্ট, দুঃখ, বিবেক, বেদনা, ব্যথা কেউ বুঝবে না জগতে। তুমি যদি পারফর্ম করে এগোতে পারো তাহলে তুমি শাহেনশাহ বনবে, না হলে তুমি এই কাজটি থেকে বিরত থাকবে চিরকাল। তাই আমার কথা তুমি যদি মানো কি না মানো, আমি চাকরি পাওয়ার জন্য সেই মন্ত্রে দীক্ষিত করি আমার মাই ডিয়ার স্টুডেন্টদের। তার কারণ আমি বুঝি যে স্টুডেন্ট একটা আশা নিয়ে, একটা ভরসা নিয়ে পারফর্ম করতে শুরু করে, সে যদি সেই কাজটা না করতে পারে, তার মতো খারাপ সময় তার কাছে আর কিছু হতে পারে না। একটা গভর্নমেন্ট আইডেন্টি কার্ড জীবনে তোমাকে অনেক চেঞ্জ করে দিতে পারে। তুমি জীবনটাকে নতুন করে সাজাতে পারবে। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা শুনছো তোমরা আমার কথা, আজকের এই ব্যাচে আমি তোমাদের সেই বার্তাই দিতে চাই। আমরা তপবন স্টাডি সেন্টার খারাপ ভালো মন্দ নিয়ে আমি কিছু বলবো না। আমাদের কেউ কম্পিটিটার নেই, মানে আমরা কারোর সঙ্গে কম্পিটিশন করি না, তো আমাদেরকে কম্পিটিটার করবে। লোকে আমাদেরকে অনেক গালাগালি দিতে পারে, অনেক ভালো বন্ধু যা বলতে পারে, আমাদের কিচ্ছুটি যায় আসে না। এই সৌরভ, এই বস থাক এখানে, মেসেজ করে দে আর তুই বস থাক। তো ব্যাপারটা হচ্ছে, আমরা সেই মহৎ কাজের সঙ্গে লিপ্ত। যেটা আমরা পারি সেটা আমরা করি, আমাদের কারোর সঙ্গে কোনো পাল্লাপাল্লি নেই। তাই আমার রিকোয়েস্ট আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট, আমরা সেই যাত্রায় আজকে পথে এগোবো, আমরা জীবনে কিছু করে দেখানোর। আমি কথা দিচ্ছি, আমরা আমাদের সেরাটুকু দিই, সব সময় দিই, দেব। আমাদের টিম তপবন স্টাডি সেন্টার, আমাদের একটাই কাজ যে আমাদের সেরাটুকু। আমরা অন্য কিছু পারি না, শুধুমাত্র পড়ানো আর এই পারফর্ম করানো, এটাই আমাদের কাজ। তো আমরা সেরাটুকু দেব, তোমরা শুধু ফলো করো, ভালো করে পড়ো। কোনো পড়া মানে বাদ রাখবে না, টোটালটা করে ফেলবে। আর বুঝে বুঝে পড়বে সব সময়। আর এক্ষুনি চাকরি হয়ে যাবে এরকম মানসিকতা রেখো না। চাকরি পাওয়ার জন্য সে একটা পারফর্মিং ক্যাপাবিলিটি নিজের মধ্যে তৈরি করো, যা দিয়ে তুমি এগোতে পারবে সামনের দিকে। চলো, আমি কথা বলতে চাইবো না, অন্যদিন তোমাদের গাইডলাইন ক্লাস অন্যদিন করাবো। আজকে ডাইরেক্ট আমি ক্লাসে চলে যাব। তো তোমরা কেমন আছো বলো? তোমরা প্রত্যেকে ভালো আছো তো? একটু আমি ক্লাসটা স্টার্ট করব কি করব না তোমরা একবার জানিয়ে দাও মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে। আমি ক্লাসটা শুরু করব কি করব না একবার জানিয়ে দাও আমাকে। কুইক একবার জানিয়ে দাও যে আমি ক্লাসটা শুরু করব কি করব না, একবার প্লিজ জানিয়ে দাও। আমরা ভীষণভাবে এনার্জেটিক থাকবো। তুমি তোমার মনের মধ্যে আজ থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ তোমায় হতে হবে যে তপবন স্টাডি সেন্টারের সাথে যখন জুড়েছি আমি, তখন আমি সেরাটা করে দেখাবো। ডিফারেন্স যদি কিছু পাও লাগাতার ক্লাস করার মধ্যে, তাহলে তুমি ভাববে তুমি একটা গন্তব্যে চলে এসেছো। আমি বলতে চাই না কিছু, আমরা এভাবেই চলি। আমাদের স্টুডেন্ট ভলিউম যেমন আছে তেমনই থাকে, এই কারণে চাকরি পাওয়া ফ্যামিলি থেকেই আমাদের কাছে ছেলেমেয়েরা আসে। ঠিক আছে, আমরা তাদের রেসপেক্ট করি যথাযথভাবে, আমরা আমাদের সেরাটুকু দিই, আমাদের কারুর সঙ্গে পাল্লা নেই। আমি একটা কথা বলি যে আমাদের দেশে ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন জায়গায় দারুণ দারুণ লোকজন রয়েছে বাবু। তাদের কাছে হয়তো আমরা বিগ জিরো, কিন্তু আমরা আমাদের মতো। ঠিক আছে, চলো, অনেক কথা হলো, আমি তাহলে ক্লাস শুরু করি। প্রত্যেকেই তোমরা আমায় ক্লাস শুরু করতে বললে, আমি তাই ক্লাস শুরু করছি আজকে। ঠিক আছে, খুব ভালোবেসে তোমরা ক্লাসটা করছো আর করবে। ঠিক আছে, কোথাও প্রবলেম হলে আমায় বলবে, বা যে স্যার ম্যাম যে ক্লাস নেবে তাকে বলবে। দেখবে আমরা পারফর্ম করব, ভালো করে চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর। ওকে প্রিয় স্টুডেন্টস, চলো শুরু করি। তো আজকের যে ক্লাস তোমাদের আমি নেব, তাহলে তোমরা সবাই বলছো ক্লাস শুরু করছি, আর বুঝে বুঝে পারফর্ম করব, সেরাটুকু দেবো, জীবনের সেই অর্থে সেরাটুকু দেবো। এই রিমোটটা একবার নিয়ে আসবি তো আমার কাছে।
ঠিক আছে, তো চলছি আবার। ঠিক আছে, চলো। আমি প্রথম দিন প্রথম ক্লাস তোমাদের সাথে এনজয় করে করব। কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমার সাথে থাকব, এটা কথা দিচ্ছি। আর প্লিজ আমাদের সঙ্গে কারো কম্পেয়ার করো না। দেশে তাবড় তাবড় টিচার রয়েছে, আমি খুব সাধারণ। সুকুমার পাল একজন খুব সাধারণ মানুষ, কোনো কারোর সঙ্গে কোনো রকম কোনো বাগবিতণ্ডা নেই। আমি আমাদের মতো, আমাদের টিম নীরবে নির্ভীতে কাজ করে, তার মধ্যে আমি তাদের সংযোগ রক্ষা করি মাত্র। ঠিক আছে, ওকে। তো চলো, আমি শুরু করছি ক্লাসটা। আমি পরে 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 কথা বলবো। আমি প্রথম দিন চাইছি না যে তোমাদের সঙ্গে কোনো গল্প করব। আমি প্রথম দিন পারফর্ম করব, পড়াশুনো করব, পারফর্ম করব। জীবনে তো এগিয়ে চলবেই। এই জীবনে শুধু একটা চিন্তা করতে হয় যে যখন যে কাজটাতে নেমেছি সেই কাজটা যদি না করতে পারি তাহলে পুরোটাই লস। অতি বাংলা কথায় তোমার টাকা নষ্ট, তোমার সময় নষ্ট, তোমার জীবনের ক্রিম টাইম, সব থেকে ভালো টাইমটা নষ্ট হবে। তাই আমি যদি চাই যে আমি এই সময়টুকু ফুল ফ্লেজ কাজে লাগাবো, তোমাকে তো কিছু ভাবতে হবে না। যা পড়াবো আমরা পড়াবো, যা এক্সাম নেবো আমরা নেবো, টোটালটাই যখন আমরা করব তখন তোমার কাজ হচ্ছে সেরাটুকু দেওয়া। এটাই তোমার কাজ, প্রিয় স্টুডেন্টস। তাহলে আমি আর গল্প কথা না বলে শুরু করছি। চলো চলো, তোমরা আমাকে এসব আর কিছু কথা বলতে বলো না, আমাকে পড়াতে দাও। আমি পড়াতে ভালোবাসি, পড়ানোই আমার কাজ। আমি অফলাইনে আজকে 3টে ক্লাস নিয়েছি, আবার অনলাইনে সকালে ক্লাস নিয়েছি, আবার এখন ক্লাস তোমাদের সঙ্গে। আমার ভালো লাগে। জানি না, সারা দেশের টিচাররা দেখি এটা ওটা সব কিছু করে বেড়ায়, আমি কিছু পারি না। আমি এই পড়াতেই পারি, যতটুকু তোমরা অ্যাকসেপ্ট করেছো বলে তাই। আমি খুব সাধারণ, অতি সাধারণ একজন মানুষ। ঠিক আছে, সেভাবেই তোমরা নাও আমাকে। আমাকে বিরাট বড় করে ভেবো না তোমরা, কখনোই না, প্লিজ। চলো, চলে যাচ্ছি। তো আজকে তোমাদের বায়োলজি শুরু করবো মাই ডিয়ার স্টুডেন্ট। বায়োলজি দিয়ে শুরু করবো, কারণ সায়েন্সের একটা পার্ট বায়োলজি। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। কতটুকু পড়তে হবে আর কতটুকু বাদ দিতে হবে সেটা সব থেকে ফ্রেশনেস কথা। এটা অনেকে জানে না যে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে। তো আমি তোমাদের একটা সেটিংস মতো করে পরপর করে চলে যাব। দিনের পর দিন আমরা এভাবেই পারফর্ম করবো। আমাদের 5-6 জন টিচার তোমাদের পেছনেই থাকছে বা থাকবে। ওকে, চলো চলে যাচ্ছি বাবু। তাহলে আজকে আমাদের যে প্রথম ক্লাস সেটা হচ্ছে সেল থিওরি। প্রিয় স্টুডেন্ট, সেল বলতে আমরা কি বুঝি? প্রথমেই যদি আমরা সেল সম্পর্কে একটু জানতে চাই, তাহলে জীবনের গঠনগত কার্যগত যে একক তাকে বলা হয় সেল। জীবনের গঠনগত আর কার্যগত যে একক তাকেই বলা হয় সেল। মানে এই সেল ব্যাপারটা না আগে জানতো না লোকে। আমি কিন্তু পড়ানো স্টার্ট করে দিয়েছি, তোমরা আবার ভেবো না স্যার পড়াচ্ছে না, গল্প করছে। এই সেল ব্যাপারটা না আগে লোকজন জানতো না। তারা কি জানতো জানো? তারা ভাবতো যে এই পুরো মানুষের বডি হয়তো কয়েকটা ভাগে বিভক্ত, তারা জানতো না। প্রথম জানতে পারে 1665 সালে। তখন প্রথম জানতে পারে যে আমাদের দেহের মধ্যে একটা ঘর আছে, সেটা সব থেকে ছোট ঘর, তার নাম কোষ। ঠিক আছে, তো সেটা মৃত কোষে জানতে পারে। তারও কিছুদিন, প্রায় 9 বছর পরে আবার, জাস্ট 1 মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। 527, ওই নাম্বারটা তো আমার কাছে নেই মনে হচ্ছে, এখন আমি ক্লাসে আছি তো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি তো ক্লাসে আছি এখন, তো ওকে ওকে ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। আমি 1.5 আওয়ার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ভেরি সরি, কারণ আমি ক্লাসে ফোন ধরি না, খুব কম ধরি। আজকে আমার একজন স্টাফ ব্যাংকে গেছে জিএসটি পে করতে, তো সেই জন্যই মানে কথা বলছি আর কি। ঠিক আছে, চলো। তো যাই হোক, হলো তো। এখন জীবনের যে আমি তার আগে বায়োলজি যে তোমাদেরকে পড়াবো, সেই বায়োলজিটা আমি সম্পর্কে তোমাদের একটুখানি বলি। বায়োলজি কথাটা কোত্থেকে এলো? এই যে বায়োলজি, বায়োলজি বায়োলজি, প্রিয় স্টুডেন্ট, দাঁড়া, প্রথম অনেকগুলো বাধা তৈরি হচ্ছে তোমাদের সঙ্গে শুরু করতে গিয়ে। বায়ো, বায়ো কথাটা কোত্থেকে এসছে? বায়ো কথাটা কোন ভাষা?
এই বায়োলজি পুরো ভাষাটা কিন্তু গ্রিক ভাষা, গ্রিক থেকে এসেছে। তো বায়ো কথার গ্রিক মানে হচ্ছে কিওটোস, KYTOS, কিওটোস, যার মানে হচ্ছে সেল। তাহলে এই কিওটোস থেকে, কিওটোস হচ্ছে গ্রিক কথা, বায়ো এসছে এখানে। আর লজি কথাটা কোত্থেকে এসছে? লজি মানে হচ্ছে স্টাডি, লজি মানে স্টাডি, এটাও কিন্তু গ্রিক থেকে এসেছে। তাহলে এই যে গ্রিক ল্যাঙ্গুয়েজ বায়োলজি, যার মানে হচ্ছে কিওটোস লজি, কিওটোস লজি, সেটা থেকে এসে, লজি তো অ্যাকচুয়ালি লজি না, লোগাস, LOGUS, লোগাস, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে বোঝা গেল। তাহলে বায়োলজি কোত্থেকে এসেছে? বায়ো মানে কিওটোস, আর লজি মানে লোগাস, দুটোই হচ্ছে গ্রিক ওয়ার্ড। আর লোগাস মানে লজি, লোগাস মানে লজি, লজি মানে হচ্ছে স্টাডি, আর বায়ো মানে হচ্ছে সেল। বায়ো মানে তোমার হচ্ছে বায়ো, বায়ো মানে সেল, ঠিক আছে। এই কি বায়োস মানে সেল অ্যাকচুয়ালি। তা সে এই এটা নিয়ে যে বিজ্ঞানের চর্চা হয় সেটাকে আমরা বায়োলজি বলি। তাহলে মোটামুটি বুঝলাম এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, পরীক্ষাতে আসতে পারে। এবার সেল ইজ দ্য বেসিক বেসিক ইউনিট অফ লাইফ। আমি ইংলিশ বাংলা দুটো ভাষাতেই পড়াবো, কোনো অসুবিধা নেই। তো সেল হচ্ছে জীবনের সব থেকে ভিত্তি একক, যেটা গঠনগত এবং কার্যগতভাবে কাজে লাগে। আমি সুন্দর করে আরও বোঝাবো, একটু ওয়েট করো। দেখো, এ সেল ইজ দ্য স্ট্রাকচারাল, গঠনগত, গঠনগত এবং ফাংশনাল, কার্যগত এবং বায়োলজিক্যাল ইউনিট। বায়োলজিক্যাল মানে জৈবিক, মানে জীবন, জীবন যাদের আছে। এবার আমি এই কথাটা বলছি কেন, জীবন কথাটা কেন বলছি? দেখো, আমরা এই যে রিমোট, আমরা মোবাইল, এই যা কিছু খাতা পেন কলম, এগুলো হচ্ছে কিন্তু জড় পদার্থ। আর মানুষ, গরু, ছাগল, ভেড়া, গাছপালা যা আছে, এগুলো জীবন আছে এদের। তো জীবনের একক হচ্ছে তোমার এই সেল, আর এসবের একক হচ্ছে অণু, পরমাণু, এগুলো। আমার কথা বুঝেছো? তাই সেই জন্য স্পেসিফাই করা হচ্ছে এই মানে ইয়েকে, বায়োলজিকে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অবধি ক্লিয়ার হলে আমায় একবার জানিয়ে দেবে শুধু। আর একটা সেলকে তোমাকে দেখাবো, আমি এই সেলটাকে একবার দেখাবো। দেখো, এত কিছু পড়তে যাবে না, মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি জাস্ট দেখানোর জন্য একটা সেল তোমাদেরকে দেখাচ্ছি, তার মধ্যে কত জিনিস রয়েছে। লাইসোজোম রয়েছে, রাইবোজোম রয়েছে, সেল মেমব্রেন আছে, নিউক্লিয়ার আছে, তারপরে কত কিছু, মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম আছে, গোলগি অ্যাপারেটাস মানে গোলগি বস্তু আছে। আর এইগুলো ইংলিশে লিখেছি কারণ ইংরেজিতে পড়তে এগুলো সুবিধা। আরেকটা কথা আমার প্রিয় স্টুডেন্টদের বলবো, এগুলো মুখস্থ করার দরকার নেই। যেগুলো আমার মুখস্থ করা দরকার সেগুলো আমি তোমাদের বলবো, আর এগুলো সব আমি সুন্দর করে বোঝাবো, যতটুকু দরকার ঠিক ততটুকু, কোনো চাপ নেবে না। তো আমার কথা হচ্ছে শুধু আমাকে সেইটুকু বলবে যে কথাগুলো আমি বলছি, যেগুলো বোঝাচ্ছি, সেগুলো 100% তুমি বুঝতে পারছো ইয়া পারছো না। তোমার এইটুকুই কাজ থাকবে, জগতের পর আর কোনো কাজ তোমাকে আমি দেবো না। আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেবে, এবং যাতে বলতে পারো, যাতে মুখস্থ করতে পারো, অনেকদিন পর যাতে এটাকে রিমাইন্ড করতে পারো তুমি, সেরকম ভাবে তুমি পড়বে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই অবধি জীবনের একক তো বুঝলাম। এবার এই অবধি তোমাদের বুঝতে তো কারোর কোনো অসুবিধা নেই আশা করি। আমি তো তোমাদের ক্লিয়ারিটি পেয়ে গেলাম। এবার আরেকটুখানি ছোটোখাটো কথা আমি বলে শুরু করব। এই যে কোষের আবিষ্কার, কোষের আবিষ্কার দেখো, ফার্স্ট ডিসকভার করেছে কি রবার্ট হুক নামে একজন ব্যক্তি। হুক, হুক নামে 1665 সালে আবিষ্কার করে। এখন তোমরা অনেক সময় মুখস্থ করবে, উনি 1665 সালে, 1665 এরমভাবে মুখস্থ, ওরমভাবে মুখস্থ করলে সায়েন্স হবে না। সায়েন্স পড়ার টেকনোলজি বলছি। সায়েন্স যখন পড়বে তখন তুমি রবার্ট হুক একটা কিছু মিলিয়ে নেবে ওর সঙ্গে। যেরকম প্রথম হুক, হুক দিয়ে কিছু তোলে, বা হুক মানে কি কিছু লাগিয়ে রাখে। তাই প্রথম ভাববে যে রবার্ট হুক প্রথমে কোষকে আবিষ্কার করে। তো সে আবিষ্কার করে কত সালে? 1665 সালে আবিষ্কার করে। তাহলে কত সালে? একটা সাল তুমি মুখস্থ করলে তো তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা খাতা পেন নিয়ে রেডি হও, কত খাতা লাগবে, নাহলে সব বলে দেবো। এইগুলো কিন্তু পিডিএফ পাবে না। পিডিএফ কি পাবে শোনো, পিডিএফ এই যে আমি যা লেখাচ্ছি এগুলো তোমাকে কিন্তু লিখে নিতে হবে। আর এই যেগুলো লেখা আছে সেগুলো এক্সিস্টিংগুলো তোমার পিডিএফে থাকবে। আমরা এখানে আমাদের কোনো চ্যাপ্টার পুরো লেখাবো হাতে হাতে, কোনো চ্যাপ্টার পুরো ছবিতে বোঝাবো, কোনো চ্যাপ্টার আমরা পিডিএফে বোঝাবো। আমাদের সিস্টেম তালিকা বিভিন্ন রকমের আছে। শুধু তুমি যেটা তোমায় করতে হবে, তুমি আমার সাথে সাথে খাতা বের করে যেটুকু যেখানে যেখানে দরকার, আমি যেটা পেন দিয়ে লিখছি সেটা তুমি লিখে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো। আমি যেখানে পেন দিয়ে দিয়ে যা লিখছি সেইগুলো তুমি লেখো, আর আদারওয়াইজ যেগুলো লেখা আছে সেগুলো তোমায় লিখতে হবে না। তারপরে তুমি সুন্দর করে নোট বানাবে, ওকে, বা সে পড়বে। আমার এটাই কথা, ঠিক আছে। এবার দেখো, প্রথম ডিসকভার করে কত, এই আবিষ্কার করে এত। এবার কি কর গাছের, তিনি একদিন বাগানে বাগানে হয়তো যান, গিয়ে ঘুরে বসে থাকছিল হয়তো, সেখানে গাছের ছাল থেকে যে কর্ক পেয়েছিল সেটাকেই উনি মনে করেছিল যে এটা একটা জীবদেহের সব থেকে ছোট একটা অংশ। সেটা মুখ্যত এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডেড। সেটা যে সেলটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু মৃত, মৃত কোষ আবিষ্কার করেছিল। তাহলে প্রথম রবার্ট হুক আবিষ্কার করে, কিন্তু প্রথমে 1665 সালে যেটা আবিষ্কার করে, কিন্তু সেটা ডেড সেল আবিষ্কার করে। ওকে,
এই আমি কি করে নোট করতে বললাম বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা শোনো তাহলে গাছের ছাল। এবার রবার্ট হুক কয়েন, কয়েন মানে মুদ্রিত করা টার্ম। সেল কথাটা প্রথম যিনি করেন আবিষ্কার তিনি হচ্ছে রবার্ট হুক। পরীক্ষার কোশ্চেন কেমন আসবে, প্রথম সেল কথাটা কে আবিষ্কার করে, প্রথম কোষ আবিষ্কার কে করে, তারপরে কোন বইতে এটা তুলেছিল, সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বই বলে যে বইটা, বইটার নাম কি মাইক্রো, ইংলিশ বাংলায় প্রবলেম হলে আমায় বলবে কিন্তু, মাইক্রোগ্রাফিয়া বলে যে বুকটা, সেই বুকে প্রথম কিন্তু পাবলিশ করে। প্রিয় স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো আজকে প্রথম ক্লাস, তোমাদের বুঝতে পারছো কিনা আমার জানা নেই, তবে কোনো ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলো যদি প্রবলেম হয়, যে স্যার বুঝতে পারছি না এইখানটায় প্রবলেম, এটা ওটা প্রবলেম, আমাকে বলবে, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। তাহলে এখন অবধি যা যা পড়লাম জীবনের একক থেকে শুরু করে কে কত সালে আবিষ্কার করে, প্রথম কোষ কিরম, মৃত কোষ, সব কিন্তু কিন্তু আমি পড়িয়ে ফেললাম। তারপরে কোনো প্রবলেম থাকলে আমায় বলবে। বারবার একটা কথা বলতে বলতে আমার লাইফ শেষ হয়ে যায়। যে প্রিয় স্টুডেন্ট বুঝেছো 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 কিনা, শুধু এইটুকু আর কিছু না। তো এরপরে আমি চলে যাব, এরপরে দেখো লিভিং সেল, আগে মৃত কোষ অব্দি আবিষ্কার ছিল, এখন লিভিং সেল কে আবিষ্কার করেছে, অ্যান্টন ভ্যান লিওয়েনহক, অ্যান্টন ভ্যান লিয়েনহক। তিনি কিন্তু 1674 সালে, তাহলে 1665 সালে হুক আবিষ্কার করেছিল ডেড সেল, আর জীবন্ত কোষ আবিষ্কার করে 74 সালে, 9 বছর পরে। মাইক্রোগ্রাফি একটা বইয়ের নাম, এটা হচ্ছে বুকস, এটা হচ্ছে বুকস মাইক্রোগ্রাফিয়া। প্রিয় স্টুডেন্ট তুমি যদি কোনো থিসিস লেখো বা কোনো কোনো পত্রিকায় প্রকাশিত হয় বা কোথাও হয়, সেটা হয়েছিল সেল ব্যাপারটা যে হয়েছিল প্রকাশ, সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া বুকে হয়েছিল, বইতে। আশা করি বুঝে গেছো তোমার। তাহলে এটা হয়ে গেল। তিনি মোস্ট ইম্পর্ট্যান্ট ডিসকভার্ড এক্সিস্টেন্স সিঙ্গেল সেল অর্গানিজম, তিনি প্রোটোজোয়া দেহটা আবিষ্কার করেন যে তার একটা সেল আছে, সেল 1674 সালে, এটাই বলার। আর এই ছবি টবি দেখার কোনো দরকার নেই, কোনো লাভ নেই। এবার আমি আসবো রবার্ট ব্রাউন, তিনি কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার, এর আগে অবধি জানা ছিল না, এর আগে অবধি জানা ছিল না যে তোমার কোষের, যখন কোষ আবিষ্কার করলো, কোষকে বলা হতো ছোট ঘর বলা হতো একটা কোষকে, মানে দেহের মধ্যে ঘর একটা, তাই বলা হতো। কিন্তু তখন কিন্তু জানতো না যে কোষের মধ্যে আবার কিছু কিছু আছে, তা কোষের মধ্যে নিউক্লিয়াস বলে একটা কিছু আছে, নিউক্লিয়াসকে কন্ট্রোল সেন্টার বলা হয়। সেই কন্ট্রোল সেন্টার একটা আবিষ্কার করে সে 1831 সালে। তাহলে সালগুলো মনে থাকছে তোমার, 1665, 1674, তারপরে কি আসলো 1831, কত সাল পরে চলে এলো এটা আবিষ্কার করেন, ঠিক আছে। এই যে নিউক্লিয়াসকে কন্ট্রোল সেন্টার, এগুলো সম্পর্কে পরে আমি আবার বলবো, কোনো চাপ নেই। এবার দেখো এই বছরে ওই যে 35 সালে, তারপরে এই 1831-এর পরে 35-এ কি করে, দেখো ডুজারডিন বলে একজন ব্যক্তি প্রথম কিন্তু প্রোটোপ্লাজম এবং তার নাম দেয় সার্কোট বলে নাম দেয়, কোনটা আবিষ্কার করে, প্রোটোপ্লাজম আবিষ্কার করে তারপরে, ঠিক আছে। এইগুলো একটু মুখস্থ করতে হবে, তারপর একটু বুঝতে হবে, শুধু এইটুকু বোঝা হয়ে গেলে এরপর আমি চলে গেলাম। এবার আমরা ফ্যাক্ট অ্যাবাউট সেল পড়বো। প্রিয় স্টুডেন্ট, আমাদের দুনিয়াতে সব থেকে ছোট সেল যেটা, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। আমি একটুখানি লিখে দিচ্ছি, তুমি লেখো, আমি ইংরেজিতে লিখছি, তোমার অসুবিধা হলে আমি বাংলায় কনভার্ট করে দেবো, নাতি কোনো প্রবলেম নেই। বন্ধ হয়ে গেল না, ফ্যানটা চালিয়ে দিতে, একটু আওয়াজ হবে, ডোন্ট মাইন্ড। আজকে আমাদের ঘর রেনোভেশন হচ্ছিল তো, এখানে এসি ঠিক মতো চলছে না, পাওয়ার হাউস আলাদা। তোমরা যা, আমি আর একটা কথা তোমাদের বলি, তোমরা যে জোর কমিয়ে দে, তোমাদের আর একটা কথা বলি, তোমরা যা জানো তোমাদের ভেতরে রেখে দাও, বাকিটুকু আমাদের কাছ থেকে নাও, দেখবি A+B মিলে চাকরিটা তোমার হয়ে যাবে। তাহলে ফ্যাক্ট অ্যাবাউট, আমি ইংরেজিতে লিখছি, তোমরা বাংলায় লিখে নেবে পরে, বাংলা আমি করে দেবো সব। লেখো স্মল এ, সব থেকে ছোট সেল কি আছে, সব থেকে ছোট সেলের নাম PPLO। এই PPL এর ফুল ফর্মটা কি, প্লেরু নিউমোনিয়া, নোট করবে সুন্দর করে, লাইক অর্গানিজম। এই অর্গানিজম কথাটা অনেকে বোঝো না, কিরকম বলো তো। অর্গানিজম হচ্ছে প্রথমে সেল, তারপরে তোমার টিস্যু আসবে, তারপরে অর্গান আসবে, তারপরে অর্গানেলস আসবে, মানে এইভাবে পরপর তৈরি হয় দেহ। প্রথম ক্ষুদ্র ক্ষুদ্র, এই মনে করো আমার দেহে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি, এবার মোর নখের একটা কোষ, মানে এখানে বিভিন্ন কোষগুলো, অনেকগুলো কোষ নিয়ে এবার তৈরি হয়েছে, কিন্তু মানে টিস্যু তৈরি হয়েছে, অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হচ্ছে অর্গান, তারপরে অর্গানেলস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটার মানে এটা হচ্ছে প্লেরু, এর বাংলা লিখতে হবে আবার নাকি, প্লেরু নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে ছোট। তা এটা এত ছোট, তোমরা সার্কাস খেলা দেখেছো,
বা তোমাদের মা বাবা দেখেছে, দেখবে সার্কাস খেলায় যখন মানে সব থেকে ছোট যে ব্যক্তি দেখবে আড্ডা ইয়ারকি মারে ওর মধ্যে, তাকে বলা হয় জোকার। তাই এই কোষটা এত ছোট, তাই কোষের জোকার বলা হয়। এটা লেখো, জোকার অফ দ্য সেল, কোষের জোকার বলা হয়, জোকার। ইংলিশ বাংলা প্রবলেম হলে আমায় বলবে, কোষের জোকার বলা হয়। তাহলে এত ছোট, ঠিক আছে। আর এর আরেকটা নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা, আরেকটা নাম কি, মাইক্রোপ্লাজমা, ঠিক আছে, আর একটা নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। ওকে স্যার, আমি ইংলিশ বাংলা দুটো ভাষায় করাচ্ছি, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা বলে এটা, ঠিক আছে। তাহলে এই অবধি আমাদের যদি বলা হয় সব থেকে ছোট কোষের নাম কি, পিপিওএলও, ঠিক আছে। কেন এইগুলো মানে বলে দিয়েছি। আর তাকে জোকার অফ দ্য সেল বলা হয় বলেছি, আর তাকে মাইক্রোপ্লাজমা বলা হয়। প্রিয় স্টুডেন্টস, আর কোনো অসুবিধা নেই তোমাদের এখানে। এবার আমি আসবো সব থেকে বড়, দেখো লার্জেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড যদি বলি আমি, তাহলে দেখো এই যে অস্ট্রিচ পাখির ডিম। কার পাখির ডিম? অস্ট্রিচ পাখি। এই অস্ট্রিচ পাখি, প্রিয় স্টুডেন্ট, অস্ট্রিচ পাখি কোথায় থাকে? সাভানাতে থাকে, সাভানা গ্রাসল্যান্ডে পাওয়া যায়, আফ্রিকার সাভানা গ্রাসল্যান্ড। এখানেও একটা কোয়েশ্চেন তোমার হয়ে গেল যে সাভানা গ্রাসল্যান্ড, যেরকম অস্ট্রেলিয়ার গ্রাসল্যান্ডকে কি বলা হয়? ডাউন বলা হয়। এরকম অনেক গ্রাসল্যান্ড আছে, সেখানে পাওয়া যায় অস্ট্রিচ পাখি। সেই পাখির ডিম সব থেকে বড়, এককভাবে বড়, নট লম্বা, বড়, আর সব থেকে ছোট। এবার আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে লংগেস্ট হিউম্যান সেল। এইটা দেখো লংগেস্ট, আজ এটা লংগেস্ট হিউম্যান সেল, সেটা তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছে, যে পরের পেজে আমি লিখবো। হিউম্যানের যখন লিখবো তখন আমি লিখবো, আর ছোট বড় আমি লিখে ফেললাম, তাতে কোনো অসুবিধা নেই, কারো কোনো বুঝতে কোনো অসুবিধে নেই। এবার হিউম্যান লিখবো আমি, হিউম্যান, এটা কিন্তু অস্ট্রিচিক। হিউম্যানের মধ্যে যদি বলো, হিউম্যানের মধ্যে স্মলেস্ট সেল, সব থেকে স্মলেস্ট সেল যদি হিউম্যানের মধ্যে বলে, হিউম্যান মানুষের মধ্যে, সেটা হচ্ছে সব থেকে ছোট স্পার্ম মানে শুক্রাণু। এটা পুরুষদের দেহে তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণু আছে না, সেইটা। আর সব থেকে যদি বড় বলা হয়, লার্জেস্ট যদি বলা হয়, লার্জেস্ট সেল, তাহলে আমি বলবো ওভাম। ওকে, ওভাম মানে ডিম্বাণু। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো অসুবিধা থাকলে আমায় কিন্তু বলতে হবে, ঠিক আছে। আর লংগেস্ট যদি বলে, লংগেস্ট, লার্জেস্ট মানে বড়, আর এটা ওটা ছোট, আর এটা লম্বা, ঠিক আছে। লম্বা সেল মানুষের দেহের কোনটা? সেটা হচ্ছে নিউরন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। নিউরন, কোথাও প্রবলেম হলে আমায় বলবে। নিউরন হচ্ছে মানে সব থেকে ছোট এই লম্বা কোষ এটা। আর তোমরা নেফ্রনের সঙ্গে গুলিয়ে ফেলো না, নেফ্রন কিন্তু কিডনিতে থাকে, নেফ্রন, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এই অবধি কারোর কোনো প্রবলেম আছে? প্রিয় স্টুডেন্ট, একটু জানাও আমাকে যে কোনো প্রবলেম আছে কিনা তোমাদের। কিচ্ছুটি প্রবলেম হলে আমায় বলো, ব্যাস ডাইরেক্ট চ্যাট করে আমায় জানাও, স্যার এই প্রবলেমটা হচ্ছে। এগুলো মুখস্থ হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলবো লংগেস্ট প্ল্যান্ট সেল। এখানে আর একটুখানি লিখে দিই, এখানেই লিখি, চলো। হ্যাঁ, এখানে কিন্তু হিউম্যান লিখছি না, লংগেস্ট লিখছি, লংগেস্ট প্ল্যান্ট সেল। সব থেকে লম্বা উদ্ভিদ কোষ, সেটা কি? সেটা হচ্ছে ফাইবার অফ র্যামি। একটু মন দিয়ে পড়তেই হবে আমাদের, না হলে তো হবে না স্যার। কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো। তাহলে এগুলো আমরা বুঝে নিলাম, ওভাম বুঝলাম, নিউরন বুঝলাম, স্পার্ম বুঝলাম, ঠিক আছে। এতে আমাদের কারোর কোনো অসুবিধা এখন অবধি নেই। এবার তুমি একটা কোশ্চেন আমাকে করতে পারো, স্যার আপনার দেহে কি পরিমাণ কোষ আছে বলুন তো। যদি তুমি বলো আপনার দেহে কি পরিমাণ কোষ আছে, দেখো আমার দেহে কি পরিমাণ কোষ আছে আমি তো বের করতে পারবো, তুমিও বের করতে পারবে। আমি একটা টেকনিক বলি তাহলে। স্যার টেকনিকটা হচ্ছে, মনে করো তোমার দেহের যা ওজন, সেই ওজনটার সাথে, মনে করো 50 কিলো তোমার ওজন বা 60 কিলো, তার সাথে 10⁻15 গুণ করবে, দেখবে তত সেল তোমার দেহে আছে। বোঝা গেলে আমায় জানাবে, শুধু আর কিছু না। বোঝা গেলে আমায় তুমি জানিয়ে দাও, স্যার বোঝা গেছে কিনা জানাও। আচ্ছা, আমাদের ক্লাসের নিয়ম কানুনগুলো সব পরে বলবে। আমার ক্লাসের পরে একজন ম্যাম আসবেন, এসে তোমাকে নতুন লিঙ্ক দিয়ে হোক আর যা কোনো হোক, নতুন করে সব বলে দেবে, ঠিক আছে। এখন ক্লাসটা একটু মন দিয়ে করো। আচ্ছা, একটু স্লো করতে বলছো, আরে এটা তো তুমি ক্লাস পরে করতে পারবে, তাহলে তোমার অসুবিধাটা কি আছে? তুমি একটু স্পিডে না করলে অসুবিধা, বোঝো তো, একটু তো স্পিডে করতে হচ্ছে, ঠিক আছে। যদি অসুবিধা আমায় বলবে।
এই অবধি কারোর কোনো অসুবিধে নেই তো? তাড়াতাড়ি জানাও আমায়। নেই, চলো চলে যাচ্ছি। অনেক ইম্পর্ট্যান্ট জিনিসগুলো কিন্তু আমি সিস্টেমেটিকভাবে সাজিয়ে সাজিয়ে তোমাদের জন্য নিয়ে যাচ্ছি, তোমরা একটু ভালোবেসে করো তাহলেই হবে। স্ট্রাকচার অফ সেল, কোষের গঠন। কোষের গঠন কি কি আছে? কোষের গঠন হচ্ছে কি কি, বেসিক্যালি কোষের মধ্যে যেগুলো থাকে, সেল ওয়াল, আরও অনেক কিছু থাকে, বেসিক্যালি যেগুলো থাকবে কোষ প্রাচীর, ঠিক আছে। তারপরে কি থাকবে? কোষ পর্দা, সেল মেমব্রেন, কোষ পর্দা। তারপরে কি থাকবে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তারপরে কি থাকবে? নিউক্লিয়াস। আরে ছাড়া মাইটোকন্ড্রিয়া ফান্ডিয়া অনেক কিছু থাকবে, ঠিক আছে। ওকে, কোনো চিন্তা করো না, আমি সুন্দর করে সব সাজাবো আস্তে আস্তে করে, এগুলো বেসিক্যালি থাকে আর কি, ঠিক আছে। তো এবার আমরা আসবো, আরও অনেক কিছু থাকে, আমি বেসিক্যালি এগুলো তোমার লিখলাম আর কি, আমি বলবো, ওখানে কেউ ভেবো না যে স্যার এগুলো বলে ফাঁকি দিয়ে চলে গেল, তা নয় অ্যাকচুয়ালি। আমি আসছি, যাবো না ছেড়ে। এবার দেখো টাইপস অফ সেল, মাই ডিয়ার স্টুডেন্ট, কোষ কত রকমের হয়। সাউন্ড অফ হয়ে গেছে, সাউন্ড অফ হয়ে গেছে, কি বলছো তোমরা? সাউন্ড তো ওকে আছে, আমার তো টেকনিশিয়ান বসে আছে এখানে, আমার তো টেকনিশিয়ান বসে আছে এখানে। আচ্ছা দেখো, কোষ টাইপস অফ, কোষ কত রকমের লেখো, আমার সাথে সাথে লেখো। প্রোক্যারিওটিক, ক্যারিওটিক সেল, আর একটা লেখো ইউক্যারিওটিক সেল, ক্যারিওটিক সেল, দু রকম সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল যেটা বাংলায় লিখছি আমি এরকম ভাবে, পুরো ইউক্যারিওটিক সেল, এই দু রকম। এখন এই দুটো জিনিস না স্যার অনেকে মনে রাখতে পারে না, মনে রাখতে রাখতে তার জিনে হারাম হয়ে যায়। আমি একটা সহজ পথ বলি স্যার, সেটা যে যদি তুমি ভাবো যে প্রো মানে প্রথম 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 যে কোষ আবিষ্কার হয় পৃথিবীর জন্মলগ্ন থেকে, প্রথম যে আবিষ্কার হয় সেগুলো এক কোষী জীব, এক কোষী। তাই ব্যাকটেরিয়া, ছত্রাক, মানে ছত্রাক, এগুলো এক কোষী জীব, এগুলো প্রথম জীবনে আবিষ্কার হয়েছিল। তাই পুরো মানে হচ্ছে এক কোষী জীব, মানে ব্যাকটেরিয়া, লিখে নাও ব্যাকটেরিয়া মনে রাখার জন্য। প্রো মানে যখনই থাকবে, প্রোক্যারিওটিক মানে কোন কোষ? এক কোষী জীব, পৃথিবীর প্রথমে শুরু হয়েছে, তাই নাম কিভাবে মনে রাখবে? এই মাথার মধ্যে মনে রাখতে গেলে প্রো কথাটা মনে রাখবে, প্রো প্রো, ওকে। প্রো মানে প্রথম, এই টেকনিক বুঝেছো সবাই? বুঝতে পারলে প্রো কথাটা, ইস্ট এসবগুলো হচ্ছে কিন্তু এক কোষী, ঠিক আছে। তাহলে এই রকমভাবে তুমি মনে রাখবে, অ্যামিবা এগুলো হচ্ছে এক কোষী, এরা সব হচ্ছে প্রোক্যারিওটিক সেল। সুন্দর করে মুখস্থ করবে, সুন্দর করে বুঝে বুঝে পড়বে, সামনের দিকে এগোবে, না হলে কিচ্ছুটি যে হবে না সেটা তোমাকে বুঝতে হবে। এ হয়ে গেলে বলে ইউক্যারিওটিক, তুমি যা বলবে সব তোমার ইউক্যারিওটিকের মধ্যে চলে আসবে। আরে বাবু লেখো অ্যানিম্যাল, লেখো অ্যানিম্যাল, জীব জন্তু, ফাঙ্গি, না হ্যাঁ ফাঙ্গি, ছত্র, ও ইস্ট আলাদা, এটা জীব জন্তু, প্ল্যান্টস, প্ল্যান্টস, তারপরে প্রোটোজোয়া, তারপরে হচ্ছে অ্যালগি, প্রোটোজোয়া, প্রোটোজোয়া, অ্যালগি, এরা সব বহুকোষী, এ সবগুলো। তাহলে ইউক্যারিওটিক, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক তোমরা কি একদম ক্লিয়ার বুঝতে পেরেছো? এস অর নো বলবে, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক তাড়াতাড়ি জানাবে। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক বুঝতে পারলে আমায় জানাও, আমি এ বোঝাবো আরও সুন্দর করে। তারপরে কোষ প্রাচীর কাকে বলে আমি পড়বো, নিউক্লিয়াস কাকে পড়বো, এগুলো সব তো পড়ার জিনিস রয়েছে আমাদের। আচ্ছা পার্থক্য পড়বো আমরা, বলো আমায়। এবার আমরা পড়বো হচ্ছে প্রোক্যারিওটিক সেল, কোষকে আমরা নিয়ে পড়বো। তো প্রোক্যারিওটিক কেস দেখতে এমন, এই যে ছবি দেখে কি কোনো লাভ আছে? ছবি দেখার কোনো দরকারও নেই অ্যাকচুয়ালি আলাদা করে। কোথাও প্রবলেম হলে আমায় বলো, তাড়াতাড়ি করে বলো, কোনো অসুবিধে। আচ্ছা এর আগে আমি তোমাদের আরেকটা জিনিস পড়িয়ে নেব, সেটা হচ্ছে যে এই যে উদ্ভিদ সেল আর প্রাণী সেল, এর পার্থক্যটা আমি একটু পড়িয়ে নেবো আগে। দাঁড়াও, আমি একটু ফাঁকা জায়গা বের করে নিচ্ছি, নিয়ে তোমাদের পার্থক্যটা পড়িয়ে নেব।
পার্থক্যটা পড়িয়ে নেওয়াটা উচিত হবে আমার মনে হয়। আগে একটু ফাঁকা জায়গা পাচ্ছি, কোথায় দেখি এখানে একটু, আমি একটু ফাঁকা জায়গা পাচ্ছি, এই জায়গাটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি সুন্দর করে। একবার এটাকে আমি এই হেডিংটা কেটে দিচ্ছি, দিয়ে আমি শুধু প্ল্যান্ট সেল একটু বুঝিয়ে দিই, নাহলে এটাকে স্কিপ হয়ে যাবে। প্ল্যান্ট সেল আর হচ্ছে অ্যানিম্যাল সেল, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ওটা বন্ধ করে দে। উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী। হাতের লেখা কিন্তু ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এবার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখবো আমি। আরে বাবা, দাগটা কোথায় দিলাম, চলো এই পাশে। উদ্ভিদ কোষ আর প্রাণী, উদ্ভিদ কোষ লেখো সেল ওয়াল, সেল ওয়াল প্রেজেন্ট, কোষ প্রাচীর থাকবে। কার? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, হয়ে গেল। প্রাণী কোষ এবার হচ্ছে অ্যাবসেন্ট, নেই, নেই প্রিয় স্টুডেন্ট, নেই নেই। আচ্ছা, এবার হয়ে গেল 1 নম্বর রিজার্ভ ফুড, খাবার কিভাবে সংগ্রহ করে রাখে। রিজার্ভ ফুড, প্রিয় স্টুডেন্ট কোনো কোশ্চেন না বুঝতে পারলে আমায় জিজ্ঞেস করতে বলেছি তোমাদেরকে। রিজার্ভ ফুড মানে খাবার। এবার আমি খাবারের ব্যাপারটা একটুখানি বলি, আমার অনেক স্টুডেন্টের এই নিয়ে মন্তব্য আছে, স্যার উদ্ভিদরা কি খাবার জমা রাখে? এ কি মানুষের মতো যে ব্যাংকে টাকা জমা রাখে? প্রিয় স্টুডেন্ট, রাখে, ওরাও জমা রাখে খাবার। তারপরে হচ্ছে মানুষ যেমন ব্যাংকে টাকা জমা রাখে, ওরাও কিন্তু খাবার জমা রাখে, মানুষ কিন্তু খাবারও জমা রাখে। যেরকম আমরা যদি উপোস থাকি একবেলা, তাহলে তো আমাদের শরীর তো তখন খাই না কিছু, তাহলে কোন জায়গাতে খাই? আমাদের শরীরে গ্লাইকোজেন রূপে খাবার জমা থাকে, সেই খাবার থেকে আমরা খাই, ঠিক আছে? যেমন আমাদের টাকা ফুরিয়ে গেলে ব্যাংক থেকে নিয়ে এসে খরচা করি, সিমিলারলি আর উদ্ভিদের দেহ খাবার জমা রাখে স্টার্চ রূপে। কী রূপে? স্টার্চ রূপে। এইসব ব্যাপারে অনেক অনেক কিছু বলার আছে। আমি আচ্ছা চল, পরে গল্প হবে, এত প্রথম এত গল্প করলে তোমরা আবার রাগটা করবে, তো কেস দিয়ে দেবে তখন তোমরা আমায়, ঠিক আছে? চলো, কী হিসেবে জানো? স্টার্চ হিসেবে, STARCH, স্টার্চ জমা রাখে, যখন দরকার তারা এখান থেকে খেয়ে নেয়। আর এরা কিভাবে জমা রাখে? এরা গ্লাইকোজেন রূপে, গ্লাইকোজেন রূপে জমা রাখে, হয়ে গেল। গ্লাইকোজেন রূপে জমা রাখে। পরীক্ষাতে সব কোয়েশ্চেন এরকমভাবে আসে, ঠিক আছে? এবার দেখো প্লাস্টিড, প্লাস্টিড 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 হচ্ছে উদ্ভিদের দেহে থাকে। কেন থাকে জানো? এই প্লাস্টিড হচ্ছে কি করে বলো তো? প্লাস্টিড হচ্ছে ফটোসিনথেসিসে কাজে লাগায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে, তার মধ্যে প্লাস্টিড থাকে, ঠিক আছে? প্লাস্টিডের মাধ্যমে এগুলো আমি বোঝাবো। প্লাস্টিড 3 রকমের হয়, সেই 3 রকমের আমি সুন্দর করে বোঝাবো। সেগুলো আমি আগে ক্রোমাটিন ফিন অনেকগুলো আছে, সেগুলো আমি বোঝাবো। শুধু এটা লোক প্রেজেন্ট লিখে রাখো, আর এটা লোক অ্যাবসেন্ট। আমি বেসিক্যালি যেগুলো দরকার সেগুলো আমি লিখছি আর কি। এটা লেখা হয়ে গেছে, সব লিখে নেবে, কিন্তু লিখে লিখে পড়বে, ঠিক আছে? না হলে কোনো লাভ নেই। আচ্ছা, এই আর উদ্ভিদের কোষ, মানে উদ্ভিদের কোষ বড় হয়, লেখো সেল সাইজ বিগ, আর এটা স্মল। কোষের সাইজ এটা বড়, আর এটা হচ্ছে ছোট। এটা হয়ে গেল। এইবার কোষের একটা জায়গা আছে। আমি তোমাদের একটা কথা বলি, এই এই যে মানে আছে, মানে লাইসোজোম আছে না, লাইসোজোম নাম শুনেছো? আচ্ছা, তোমাদেরকে যদি একটা প্রশ্ন আমি করি, লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের একটা কোশ্চেন, মানুষ মারা গেলে, শহীদ হয়ে গেলে কি করে? তাদের মানে কাঁধে করে নিয়ে শ্মশানে নিয়ে যায়, পুড়িয়ে দেয়, গল্প শেষ হয়ে যায়। আচ্ছা, আমাদের দেহ তো রোজ লাখো লাখো কোষ মারা যাচ্ছে। যেমন তোমার মনে করো লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, 120 দিন পরে শহীদ হয়ে যাচ্ছে রক্তকণিকা। তাহলে ওই রক্তকণিকাগুলো যাচ্ছে কোথায়? নিশ্চয়ই দেহের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে ওরম যদি থাকতে থাকতে তো ক্যান্সার হয়ে যাবে, তাহলে তো পচে যাবে জায়গাটা। তাহলে ওগুলো যাচ্ছে কোথায়? আর মানুষ মারা গেলে তো শ্মশানে নিয়ে যায়, তাহলে ওরা কে নিয়ে যায়? মাই ডিয়ার স্টুডেন্ট, ওখানে অর্গানেলস মানে গোলগি বস্তু কি করে বলো তো? ওইগুলোকে প্যাকিং করে রাখে। রাখার পরে কি করে? ওরা দিয়ে দেয় কার কাছে? দিয়ে দেয় হচ্ছে লাইসোজোমের কাছে। লাইসোজোম ওগুলোকে ডাইজেস্ট করে বা মানে ইয়ে করে দেয়, মানে ডিস্ট্রয় করে দেয়। সেই জন্য নাম হয়েছে লাইসোজোমকে সুইসাইড ব্যাগ। বোঝা গেল? লাইসোজোমকে কি নাম হয়েছে, কি বলো তো? সুইসাইড ব্যাগ বলা হয়।
আত্মঘাতী মানে থলি বলা হয় লাইসোজোমকে। আমার এই কথাটা বোঝা গেল, ক্লিয়ার বোঝা গেল? আমরা যেরকম কোনো কিছু কাজ বাজ হয়ে গেল, প্যাকিং করে মালগুলো ফেলে দিই, পৌরসভা থেকে লোক আসে, গাড়ি আসে, নিয়ে যায়, সেরকমভাবে ও দেহের মধ্যে তো ওরকম কেউ নেই যে তারা ওরকম করবো। ওখানেও কায়দা আছে। ভগবান বা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে আমাদের না, তুমি যদি ভাবো তোমায় অবাক হয়ে যেতে হবে। তোমায় এই ভাবনাগুলো তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না কিভাবে দেহের মধ্যে কত কিছু রয়েছে। এই কোনো প্রবলেম থাকলে বলবে আমায়। আপাতত এই কটা পয়েন্ট লিখলাম। তাহলে লেখো, আমি ওটাই বলছিলাম, লাইসোজোম লেখো, লাইসোজোম। আমি এখানে আবার জায়গা পাচ্ছি না, দেখেছো আমার জায়গারই সেল ওয়ালটা পরে করছি আমি। আমি এইটাকেই বড় করেছি। লেখো লাইসোজোম। লাইসোজোম উদ্ভিদের ক্ষেত্রে থাকে না, অ্যাবসেন্ট আর কি, প্রাণীদের ক্ষেত্রে প্রেজেন্ট। বোঝা গেল? আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। তারপরে ভোকিওলস বলে একটা জায়গা আছে। ভোকিওলস মানে শূন্য স্থান, ভুল লিখলাম, VOCEOLES, ভোকিওলস মানে শূন্য স্থান বাংলা কথায়। এই শূন্য স্থান উদ্ভিদের ক্ষেত্রে বেশি থাকে আর এই ক্ষেত্রে কম থাকে। গাছের ছাল তুমি বের করে দেখো, দেখবে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে, কিন্তু তুমি যখন মুরগি কাটছে দোকানে, খাসি কাটছে, তুমি গিয়ে দাঁড়াবে তো দেখুন ফাঁকা জায়গা আছে কিনা, দেখবে তো পুরো একদম কম্প্যাক্ট, মানে চাপ চাপ থাকে না, তার মানে ফাঁকা জায়গা কম থাকে। প্রায় এই উদ্ভিদের দেহে না প্রায় 50 থেকে 90% জায়গা ফাঁকাই থাকে প্রায়। তোমরা কি জানো এটা? পরেরটা চলে যাচ্ছি আমি। তারপরে সেন্ট্রোজোম বলে উদ্ভিদ অ্যাবসেন্ট থাকে। সেন্ট্রোজোম আমি আর লিখছি না, লিখি তবু নাকি। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম অ্যাবসেন্ট মানে থাকে না, আর এদের এদের হচ্ছে প্রেজেন্ট। এই এরমভাবে লিখছি বলে তোমরা আবার কেস দিও না যেন। হয়ে গেলে আমায় জানাবে, বুঝতে পারলে আমায় জানাবে। এই অবধি যা পড়ানো হলো, কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? বিন্দু মাত্র কোনো সংশয় যদি থাকে আমায় বলো। বিন্দু মাত্র কোনো সংশয় যদি থাকে আমার এই অবধি তাড়াতাড়ি জানিয়ে দাও আমাকে, দেরি করলে চলবে না, কারণ আমার এখন অনেক পড়ানো রয়েছে। হয়ে গেলে তাড়াতাড়ি বলবে। একটু জানাও আমাকে, জানাতে তোমাদের অসুবিধে কি আছে? কোনো প্রবলেম থাকলে আমার প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা আমাকে জানাবে, স্যার বুঝতে পারিনি, আপনি আমাকে 1000বার বুঝিয়ে দিন। আমাকে বলতে হবে, না বললে কি হবে? না বললে তো কোনো লাভ নেই তোমাদের। চলো এবার সেল ওয়াল বলে হেডিং করি, যে সেল ওয়ালটা ছিল। কোষ পর্দাটা কাকে বলে একবার আমরা জেনে নিই। দেখো পর্দা, পর্দা মানে ঝিল্লি, পরিষ্কার কথা, যা কোষকে ঢেকে রাখে। সেটা কার দেহে থাকে? কোন কাদের থেকে থাকে? থাকে হচ্ছে কাদের থেকে বলো তো স্যার? উদ্ভিদ দেহে থাকে। আচ্ছা আমি পরে আরো ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই, এখন এই অবধি তোমাদের ঠিক আছে তাই তো? ঠিক আছে চলো, ওকে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে চলো 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 স্যার, চলো চলো, নো টাইম লস। আচ্ছা, সেল ওয়াল, সেল মানে কোষ প্রাচীর, যাকে বাংলা কথা কোষ প্রাচীর। আমি 2-4টে লাইন লিখবো তোমাদের। কোষ প্রাচীর দেখো কাদ কোথায় থাকে, লেখো অনলি প্ল্যান্টসে থাকে। একমাত্র আমি 2-1টা লাইন বাই লাইন লিখবো, সব নোট করবে তুমি। অনলি প্ল্যান্টসে থাকে, মানে এই জীবের ক্ষেত্রে থাকে না, জীব দেহে থাকে না, ঠিক আছে? আচ্ছা তাহলে কার কার দেহে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়ার থাকে, আর থাকে ফাঙ্গি, এদের দেহে থাকে। কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকে। ওকে, বোঝা গেল স্যার? ক্লিয়ার। কোশ্চেন প্রত্যেকটা লাইন থেকে তুলতে পারে। এখন চাকরি পাওয়ার জন্য এমসিকিউ পড়ে গেলে হবে না, প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন আসবে না। লাস্ট 4 ইয়ার্সের প্রিভিয়াস কোশ্চেন তোমার পড়ে কোনো লাভ নেই, আসবে না সেখান থেকে। এটাই নিয়ম, আমি অনলাইনে বলা ঠিক না আর কি। আমি অনেক কিছু গোপন তথ্য দেবো, সেগুলো তোমাদের এভাবে অনলাইনে বলা ঠিক না, আমি নিশ্চয়ই কোনো না কোনো সময় বলে দেবো। ব্যাকটেরিয়া, ঠিক আছে চলো। কোষ প্রাচীর বোঝা গেল স্যার? তাহলে ব্যাকটেরিয়া এর দেহে আছে, এর দেহে আছে। আচ্ছা এবার প্ল্যান্ট সেলে, মাই ডিয়ার স্টুডেন্ট লেখো, প্ল্যান্ট সেলে সেল ওয়াল, প্ল্যান্ট সেলের কোষ প্রাচীরকে কি বলা হয়? বলা হয় সেলুলোজ। সেলুলোজ, প্ল্যান্ট সেলের কোষ প্রাচীরকে বলা হয় সেলুলোজ। ওকে আচ্ছা, আর ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তাকে কি বলা হয়?
ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ কল্ড। এগুলো পরীক্ষাতে ধরে ধরে আসে। কি বলা, লেখো পেপটি, সরি ভুল লিখলাম, পেপটি পেপটিডোগ্লাইক্যান, পেপটিডোগ্লাইক্যান, বাংলায় লিখে দেবো পেপটিডোগ্লাইক্যান। ওকে, আচ্ছা, ফাঙ্গিদের দেহে যে কোষ প্রাচীর আছে তাকে কি বলে? তাকে বলা হয় কাইটিন, CHITIN, কাইটিন। প্রিয় স্টুডেন্ট, কিচ্ছু নেই এর মধ্যে, শুধু মনে সাহস রাখো তো একটুখানি, আর কিছু না। তাহলে এই অবধি আমি লিখলাম, কাকে ভরসা করে লিখলাম? এই অবধি আমি কোষ প্রাচীর সম্পর্কে এই অবধি লিখলাম। তাহলে দেখো, কোষ প্রাচীর মানে ঝিল্লি বা পর্দা, যেটার মধ্যে দিয়ে কিন্তু যেটার মেমব্রেন আস্তরণ থাকে। একটা আরও অনেক কিছু লেখা যাবে, আমি অত কিছু লিখে তোমাদের মাথা ভারী করব না, কারণ যেটুকু পরীক্ষায় দরকার ঠিক সুকুমার স্যার সেটুকুই করাবে তোমাদেরকে, বা আমার টিম সেটুকু করাবে, তুমি ভয় পেও না। কারণ সব কপাল বাড়িয়ে সিঁদুর নিয়ে লাভ নেই, সিঁদুরের অনেক দাম আছে। তাই কপাল বাড়িয়ে যদি সিঁদুর নাও, তাহলে সেই সিঁদুর কিন্তু আর স্থায়ীভাবে থাকবে না স্যার। বোঝা গেল? তোমরা যে আস্তে আস্তে যে বলছিলে, সে কি আর বলবে যে স্যার বুঝতে পারিনি বা এখনো কোনো প্রবলেম আছে? আমি এইসব বলতে বলতে মাথা খারাপ হয়ে গেল আমার। হয়ে গেলে তাড়াতাড়ি করে বলবে। আবার প্রথম দিন একটু স্লোই পড়াচ্ছি বাবা, তোমরা আবার কে কি বলবে ঠিক নেই। তোমাদের কত দেশে ভালো ভালো টিচাররা রয়েছে না। চলো, এবার আমরা নিউক্লিয়াস পড়ব। নিউক্লিয়াস কোষকে কন্ট্রোল করে, জানো? একে বলা হয় কন্ট্রোল সেন্টার, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। পড়ায় মজা আসবে। নিয়ন্ত্রণ কেন্দ্র, নিয়ন্ত্রক কেন্দ্র বলা হয় স্যার একে। বোঝা গেল? আচ্ছা, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল বলা হচ্ছে কাকে? প্রথম কোশ্চেনটা এখান থেকে এভাবে আসবে। এবার নিউক্লিয়াসের গঠন যদি আমি পড়ি, তাহলে কি কি আছে দেখি। নিউক্লিয়াসের মধ্যে আছে নিউক্লিয়ার মেমব্রেন, লেখো নিউক্লিয়ার ঝিল্লি। এই ইংলিশ বাংলায় প্রবলেম হলে স্যারকে ক্যাপ করে ধরতে হবে, বলতে হবে স্যার এই প্রবলেমটা হয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন, আমার ইংরেজি হচ্ছে বাংলার মতন ইংরেজি, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার ঝিল্লি, প্রথম নিউক্লিয়াসে থাকে, ঠিক আছে? এটা কি আলাদা করে বলো তো? এটা সাইটোপ্লাজমকে আলাদা করে নিউক্লিয়াস থেকে। এটা কাজ কি? এর কাজ হচ্ছে, এর হচ্ছে কী কাজ করে? এটি এটি দ্বিস্তরীয়, দ্বিস্তরীয় ঝিল্লি, যা নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে। হয়ে গেলে আমায় জানাবে। কিচ্ছু বুঝতে প্রবলেম নেই তো? আমি নিউক্লিয়াস সম্পর্কে প্রথম বললাম কন্ট্রোল অফিস, ওটা হেড অফিস। আচ্ছা, আর গঠনটা কি বললাম? নিউক্লিয়াস ঝিল্লি আছে, ঝিল্লি কি কাজ? এটা দ্বিস্তরীয় ডবল থাকে এটা, আর এটা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে আলাদা করে। ব্যাস, হয়ে গেল এটা। এবার আমি বলবো 2 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা যদি 1 নম্বর গঠনের লিখি, এটা 2 নম্বর লিখবো। নিউক্লিওপ্লাজম ইংরেজি লিখলাম, লেখো NUCLEOPLASM, নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিওপ্লাজম, স্যার নিউক্লিওপ্লাজম কি কাজ করে? নিউক্লিয়াসের ভেতরে যে তরল পদার্থ থাকে তাকে নিউক্লিয়াস স্যাপও বলে এগুলোকে, ঠিক আছে? তাকে যেগুলো ওই যে ভেতরে যে নিউক্লিয়াসের ভিতরে যে ফ্লুইড থাকে, তরল থাকে, এই তরল পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ঠিক আছে স্যার? আমি ইংলিশ বাংলা দুটো ভাষায় লিখে দিচ্ছি, কোনো চাপ নিও না, ঠিক আছে? তপবন এসেছো, আবার চাপও নেবে, এটা কিরম খারাপ লাগে না তোমাদের কাছে? ফ্লুইড, তাহলে ফ্লুইড থাকে, ফ্লুইডকে তরল বলে। এর আর একটা নামও আছে, একে আবার স্যাপ বলা হয়, SAPও বলা হয়। এই আমার কথা না বুঝতে পারলে কিন্তু বলতে হবে। 3 নম্বর গঠনের মধ্যে, নিউক্লিয়াসের গঠন 3 নম্বর কি আছে? ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন। এইটা হচ্ছে আসল গল্প। ক্রোমাটিন কি কাজ করে? ক্রোমাটিনের মধ্যে, ক্রোমাটিন কি দিয়ে তৈরি জানো?
এখানে ডিএনএ থাকে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কি বলতো, সেটা হচ্ছে জীবনের, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে জীবনের এমন একটা একক, ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। বংশগতির ধারক ও বাহককে বলা হয় ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। একটা কথা আমি বললেই বলি, তোমরা আবার রাগ করো না। এই যে কেউ যদি বলে যে কারো সন্তানকে যদি বলে তোর সন্তানটা পাড়ার কোনো কাকুর মতো দেখতে হয়েছে, ঠিক আছে, তাহলে তার মাথা গরম হয়ে যাবে না? কারণ দেখতে কখন ওরম হবে যখন তার ডিএনএ যার মধ্যে থাকবে। ব্যাপারটা খারাপ ব্যাপার। তাই দেখবে চোর, পুলিশ, ধর্ষণ সব জায়গায় ডিএনএ পরীক্ষা করে। ডিএনএ পরীক্ষা করলে তার যে অগ্রজ মানে উত্তরাধিকারটা জানা যায়, তার কোন বংশের সে মানুষ। বোঝা গেল তো? ক্লিয়ার হয়েছে নাকি? তাহলে ডিএনএ আর প্রোটিন থাকে। হ্যাঁ, ডিএনএ, এই ক্রোমাটিন তৈরি হয় ডিএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি হয় ডিএনএ। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে তৈরি হয়। এটা কখন কাজে লাগে? যখন কোষ বিভাজন হয় তখন কাজে লাগে। ধোয়া ধোয়া করে দেবো, কোনো অসুবিধা নেই তোমায়। যখন সেল ডিভিশন হবে তখন কাজে লাগবে। এই অবধি বুঝতে পারো? কোনো প্রবলেম থাকলে আমায় জানাবে কিন্তু। কী সব বলছি, তা প্রবলেম আছে? 4 নম্বর কি আছে দেখো, এর 4 নম্বর গঠনের নিউক্লিওলাস। লেখো নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এখানে কি থাকে বলো তো? এখানে মানে রাইজোবম, লেখো, আমি বাংলায় লিখে দিচ্ছি। লেখো নিউক্লিয়াসের, তাহলে বুঝতে সুবিধা হবে। নিউক্লিয়াসের ভেতরের ভেতরের ঘন অংশ যা রাইবোজোম তৈরি হয়, মানে যে অংশতে রাইবোজোম তৈরি হয় সেটাকে নিউক্লিয়ালাস বলে। দেখো স্যার, এই অবধি যদি কোনো প্রবলেম থাকে তুমি আমায় বলো, বলতে পারো, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। আর মূলত যে কাজ, একে কন্ট্রোল সেন্টার কেন বলা হয়? আমি এত অবধি পড়াচ্ছি নিউক্লিয়াস, কেন পড়াচ্ছি? কারণ একে কন্ট্রোল সেন্টার বলা হয়। সব কাজ নিয়ন্ত্রণ করে এরা। কেমনভাবে নিয়ন্ত্রণ করে? যেমন কি কি নিয়ন্ত্রণ করে? বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিপাক বিপাক নিয়ন্ত্রণ করে, প্রজনন নিয়ন্ত্রণ করে। প্রজনন মানে বৃদ্ধি মানে ডেভেলপমেন্ট, আচ্ছা, বিপাক মানে মেটাবলিজম, মেটাবলিজম, প্রজনন মানে রিপ্রোডাকশন, এসব করে। একবার পড়বো তো লাইফ টাইম ইয়াদ রাহেগা, এরকম করে পড়তে হবে। কোনো চাপ নিও না, হয়ে গেল। শুধু স্যারকে একবার জানিয়ে দাও প্রবলেম আছে কি নেই। যদি বুঝতে পারো ইয়েস লেখো, আর যদি না বুঝতে পারো নো লেখো। আমি তোমার বোঝানোর জন্য আছি। প্রত্যেকটা পয়েন্ট তোমায় আমি ধরে ধরে বোঝাবো, প্রত্যেকটা পয়েন্ট। কোনো চাপ নিও না। দেখো এইখানটা দেখে নাও, ক্রোমাটিন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ভলভের মধ্যে আরও কিছু অংশ নেই। দেখো এখানে, এটা তোমাদের কাছে চলে যাবে, তাই আমি আর ওটা দেখাচ্ছি না আলাদা করে। হয়ে গেলে আমায় একবার জানাবে। হয়েছে, কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে তুমি সেল ডিভিশন করলে তো ওটা বুঝে গেছো। তারপরে হচ্ছে ব্যাস, সব বুঝে তো গেছি। ওইখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই আশা করা যাচ্ছে স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরের পরে চলে যাচ্ছি আমি, পরে যাবো। স্যার তোমরা আমাকে অনুমতি দিয়ে দিয়েছো, বিখ্যাত ব্যাপার। এবার ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। স্যার এটাও তো আমাকে জানতে হবে, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের ডিফারেন্সটা কী হবে। আমি প্রোক্যারিওটিক মানে কি বলেছিলাম, যে এক কোষীর ক্ষেত্রে মানে প্রথম হয়েছে, তাই প্রোক্যারিওটিক। আর এক কোষীর ক্ষেত্রে বলেছিলাম তো। আর ইউক্যারিওটিক মানে কি বলেছিলাম, বহু কোষীর ক্ষেত্রে, মাল্টি সেল। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক মানেটা বুঝতে পেরেছো তোমরা এখন অবধি? আমি একবার দুবার একটু লিখে নিই। তাহলে প্রোক্যারিওটিক, এই পাশে প্রোক্যারিওটিক থাকছে, আর ইউক্যারিওটিক আমি এখানে ভাগ করে লিখছি। এটা মনে করো ইউক্যারিওটিক সেল, আমি এখান থেকে এই যে ইউক্যারিওটিকে ভাগটা করে নিচ্ছি আমি এখান থেকে। ঠিক আছে, আবার এখানে রয়েছে, ওখানে লিখছি না, এখানে একবারে করে দিই। তাহলে এখানে কি আছে না আছে দেখে নিই। প্রোক্যারিওটিক মানে এককোষী, এককোষী, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এইসব। ইংলিশ বাংলা প্রবলেম হলে বলবে। আর এটা বহুকোষী,
মানুষ, গরু, ছাগল, ভেড়া, অমুক তমুক জমুক যা আছে সব হয়ে গেল। আচ্ছা, এর হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অ্যাবসেন্ট, নিউক্লিয়াস নেই, এককোষী জীবের নিউক্লিয়াস নেই, এককোষী নেই, বহুকোষী, এটা প্রেজেন্ট। সহজ সরল হবে, আর কিছু না। এর ডিএনএ, ডিএনএ প্রেজেন্ট, আর এর হচ্ছে ডিএনএ, এরও ডিএনএ প্রেজেন্ট, প্রেজেন্ট কিন্তু এর স্ট্যান্ডার্ড, এটা এটা কি বলো তো, এটা ডেভেলপড, মানে এর ডেভেলপড, এটা স্ট্যান্ডার্ড এবং ডেভেলপড এটা, ঠিক আছে। আচ্ছা, এর ডেভেলপ নেই। আর ক্রোমোজোম, আর একটা লেখো ক্রোমোজোম, ক্রোমোজোম ইজ নট ডেভেলপড। আর এটা লেখো হচ্ছে ক্রোমোজোম ইজ ডেভেলপড। আমি আর পুরো লিখছি না। ক্রোমোজোম মানে কি, যেখানে বংশ বৃদ্ধি করতে লাগে না, ওই যে এক্স 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 ওয়াই ওয়াই, যে ক্রোমোজোম ওয়াই থাকলে এক্স ওয়াই থাকলে ছেলে হয়, মানে ছেলেদের কি থাকে এক্স ওয়াই থাকে, মেয়েদের থাকে এক্স এক্স, বোঝা গেল? এইটা এমন কিছু ব্যাপার নাই, তোমরা অত হাবভাব নিয়ে কিছু দেখার দরকার নেই, এটা হয়েছে। ব্যাস এইটুকু একটু মনে রাখতে হবে তোমাদের, দয়া করে এটুকু মনে রাখবে, তাহলে এই কটা পয়েন্ট কি তুমি মনে রাখতে পারবে না? বলো আমায়, আমি বেশি কি তোমায় চাপ দিয়েছি? আসলে এখান থেকেই আসবে 100% নিশ্চিত। তাহলে পারবে না কেন? পারতে তোমাকে হবেই। আরে বাবা, যখন তুমি নেমেছো কাজে, সমস্যার সমাধান তোমাকে করতেই হবে। আচ্ছা মিস্টার এমডি স্যার, আমি তো এখনো পড়ানোই শেষ করতে পারলাম না, আমি কোশ্চেন কি করাবো এখন? আমি গিমিক দিতে ভালোবাসি না। এরপরে আইএমসিকিউ আছে, এরপরে পিওয়াইকিউ আছে, সেগুলো পরে হবে। এখন আপাতত বেসটা বুঝে নাও। লাইফ টাইম একবার বেসটা ভালো করে বুঝলে জীবন জিঙ্গালালা, না হলে চিরকাল দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে। একবার ভালো করে বোঝো কোনটুকু ইম্পর্ট্যান্ট, ব্যাস। আচ্ছা, ইউক্যারিটিকের মধ্যে ইউক্যারিটিক কত রকমের আছে বলো? ইউক্যারিটিক সেল কত রকমের আছে বলতে পারবে? ইউক্যারিটিক কত রকম আছে বলো স্যার, বলো। ইউক্যারিটিক মানে মাল্টি সেলুলার, তাই তো? মাল্টি সেলুলার, বহুকোষী। বহুকোষী স্যার দু রকমের আছে, একটা হচ্ছে প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যানিম্যাল। সব নোট করছো তো সব? একটা প্ল্যান্ট, একটা অ্যানিম্যাল। কোথাও প্রবলেম হলে আমায় বলো, যে এখনো পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা, কারোর কোনো রকম প্রবলেম আছে কিনা। প্রবলেম আছে কোনো? নেই। তাড়াতাড়ি বলো, আমি ওয়েট করছি তোমাদের প্রবলেম আছে কিনা শোনার জন্য। তাড়াতাড়ি বলো, কোনো প্রবলেম আছে কিনা, এই অবধি কোনো প্রবলেম পেয়েছো কিনা, কোনো অসুবিধা আছে কিনা একবার বলো। নো প্রবলেম, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসছি গোলগি বস্তুতে। গোলগি বস্তুতে একদমই অল্প পড়াবো, এবারে অল্প অল্প করে পড়াবো, একদম ব্রিফ টু দ্য পয়েন্টে, ঠিক আছে? দেখো স্যার, গোলগি বস্তু মানে গোলগি বস্তু অ্যাকচুয়ালি একে কি বলা হয় বলো তো? গোলগি বস্তুকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। কেন বলা হয় বলছে? ট্রাফিক পুলিশ অফ দ্য সেল, এইটা মনে রাখবে। ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশ
বলে না যে আহ, উম, এই যাচ্ছে কারো কাছে লাইসেন্স নেই, এ ভাই তুই 500 টাকা দে, তুই 200 টাকা দে, ধান্দাবাজি করে না, ওর এক জায়গায় জোগাড় করে। এর ট্রাফিক পুলিশ এর গলগি বস্তু কাজ কি বলতো, জীব ওখানে যা পচা পচা জিনিস, যা ডেড জিনিস ফিনিসগুলো সব প্যাকিং করে কিন্তু কায়দা করে সুন্দর করে করে সব জমা করে গলগি বস্তু, ঠিক আছে। তাই এ কী কাজ পালন করে, এ লাইসোজোম গঠনে ভূমিকা পালন করে। লাইসোজোম লেখো, লাইসোজোম, লাইসোজোম গঠনে সাহায্য করে, ঠিক আছে। লাইসোজোম গঠনে সাহায্য করে। আর কি করে, আর হচ্ছে স্টোর করে কিছু, অনেক কিছু স্টোর করে, অ্যাজ স্টোরেজ লেখো, স্টোরেজ, স্টোরেজ জমা মানে জমা করে। মডিফিকেশন করে, ইংলিশ বাংলায় প্রবলেম হলে বলবে, মডিফিকেশন করে। অ্যান্ড প্যাকেজিং করে, প্যাকেজিং, প্যাকেজিং করে অফ, প্যাকেজিং অফ প্রোডাক্ট, বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো অকেজো হয়ে গেছে, সেগুলো মানে কি করে বলো তো, ও জমা করে এক জায়গায়, তাই ওকে বলা হয় ট্রাফিক পুলিশ। ওকে স্যার, কোনো এরকম প্রবলেম থাকলে আমায় বলো। এখানে অনেক কিছু থাকে, তো আমি বেশি কিছু তোমায় বলবো না, এখানে এই কটা পয়েন্ট তুমি মানে গোলগি বস্তু সম্পর্কে মুখস্থ করো, হয়ে গেল। এবার আমি চলে আসবো কার সম্পর্কে, লাইসোজোম, লাইসোজোম সম্পর্কে চলে আসবো। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ, সুইসাইড ব্যাগ অফ দ্য সেল, কোষের আত্মঘাতী সেল বলা হয়। কেন তোমায় বললাম না, অহরহ বিভিন্ন রকমের কোষ কিন্তু শহীদ হচ্ছে, মানে মারা যাচ্ছে দেহের মধ্যে। সেগুলো আমরা যেরকম বললাম না, মানুষ হলে কি হতো, ধরে নিয়ে মানে গিয়ে পুড়িয়ে রেখে চলে আসতাম, কিন্তু এরা তো বেরোতে পারে না। তাই কি করে বলো তো, জমা যখন হয় সেগুলো এই লাইসোজোম ডিস্ট্রয় করে দেয় সব। সেই জন্য নাম হয়েছে সুইসাইড ব্যাগ বলা হয়। কোষের মানে সে যা কিছু আবল তাবল জিনিস যা থাকবে সব হজম করে নেয়। আর কি কাজ করে লেখো, আর হচ্ছে লেখো, লিখছো তো নাকি তোমরা? লিখছো না, লিখছো না, তোমরা কি বলছো বলো তো, তোমাদের কিছু বলার আর থাকলে বলো। লেখো, লাইসোজোম প্রথমে কে আবিষ্কার করে সেটা আগে লেখো। লেখো, লাইসোজোম সুইসাইড ব্যাগ, আত্মঘাতী বলা, আত্মঘাতী, আত্মঘাতী ব্যাগ বলা হয় একে, ঠিক আছে, আত্মঘাতী ব্যাগ। তো আর এটা কে আবিষ্কার করে, ডিউব বলে এক ভদ্রলোক, ডিউব, আরও অনেক বড় নাম আছে আমার মনে নেই এই মুহূর্তে। 1955 সালে আবিষ্কার করা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, 1955 সালে ক্রিশ্চিয়ান ডি ডুভ ইনি আবিষ্কার করেন, ঠিক আছে। আর লাইসোজোম যদি স্ট্রাকচার আমি লিখি, স্ট্রাকচার মানে গঠন, তাহলে কি কি আছে, লাইসোজোমের মধ্যে মেমব্রেন আছে, মেমব্রেন, মেমব্রেন মানে ঝিল্লি আছে। সেই ঝিল্লি কী কাজ করে, লাইসোজোমকে ঘিরে রাখে এবং তার কোষকে কোনো এনজাইম কোষকে ক্ষতি করতে পারে না, এই ঝিল্লি থাকে। এই যে ঝিল্লি থাকে, ঝিল্লি কিন্তু কোনো কোষকে কোনো ক্ষতি করতে পারে না, সেটা হচ্ছে এই মেমব্রেন বা ঝিল্লি থাকে। আর কি থাকে, এনজাইম থাকে, এর মধ্যে কি থাকে, উৎসেচক থাকে। উৎসেচক কেন থাকে বলো তো, ওই যে খাবার ফাবারগুলো যা এক্সট্রা জিনিস ফিনিস যা থাকে সব তো হজম করে নেয়, মরা মরা জিনিস সব হজম করে নেয়। লিখছো, ভেরি গুড স্যার, খুব ভালো। আচ্ছা, হজম করে নেয়, ঠিক আছে, যেরকম মানে সব কিছু তোমার হজম করে নেয়। যেরকম লাইপেজ থাকে এর মধ্যে, অ্যামাইলেজ থাকে এর মধ্যে, ঠিক আছে, জৈব অণু ভাঙতেও সাহায্য করে, যা বিভিন্ন অর্গানকে ভাঙতেও, অর্গানিক কম্পাউন্ডকে ভাঙতেও সাহায্য করে, ঠিক আছে। আর দেখতে কেমন জানো, শেপ কেমন দেখতে, এটা দেখতে গোলাকার, দেখো গোলাকার দেখতে শেপ, ঠিক আছে। মানে আরও এবার যদি কাজ, যদি বাংলায় কাজ লিখতে হয় তাহলে লেখো, কোষের ভেতরের হজম করে। কি করে, কোষের ভেতরের হজম ক্রিয়া করে।
কেন? আমরা মনে করো যখন খাবার খাই, ঠিক আছে, আমরা যখন খাবার খাই তখন আমাদের খাবার কিন্তু ইন্টেস্টাইন, বিগ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত এসব দিয়ে আমাদের খাবার হজম হয়। কিন্তু যখন কোষের মধ্যে কোনো কিছু মরা বা কোনো কিছু থাকে তাহলে সেগুলো হজম করে নেয় কে? এই কোষ। তার জন্য তো নাম হয়েছে সুইসাইড ব্যাগ। তাহলে এখান থেকে কি পড়বো আমি? সুইসাইড ব্যাগ বলা হয়, ডিউব আবিষ্কার করে, এর গঠন হচ্ছে মেমব্রেন থাকে, এনজাইম থাকে, আর শেপ হচ্ছে গোলাকার শেপ, আর ইয়ার শেপ, আর কোষের ভেতরে হজম ক্রিয়া হয়। ব্যাস, এই অবধি আমাদের কোনো অসুবিধা হলো না। আর আরেকটা জিনিস করে, আর ডেস্ট্রয় এবং ভাইরাস এবং ডেস্ট্রয়কে ঢুকতে দেয় না। দেখো, ভাইরাস ও ব্যাকটেরিয়াকে কোষের মধ্যে ঢুকতে দেয় না, ঠিক আছে? বোঝা গেল? ভাইরাস এবং কোষে ঢুকতে দেয় না। ব্যাস, হয়ে গেলে আমায় বলো। এবার দেখি কি আছে। মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা, এটা তোমরা সবাই জানো স্যার। পাওয়ার হাউস অফ দ্য সেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বলি ভালো করে। আচ্ছা, এখন অবধি তোমাদের বুঝতে কোনো কারোর প্রবলেম নেই তো? দেখো, আমি যদি কোনো প্রবলেম, প্রথম দিনের ক্লাস তোমাদের বুঝতে অসুবিধা হলে আমায় বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে। আর এরপর আস্তে আস্তে ক্লাসের ধরন পাল্টাবে, হয়তো স্পিডি হবে, কম, যা বিভিন্ন রকমের হবে, ঠিক আছে? চলো আমি একটু বুঝে নিচ্ছি তোমাদের পালসটা কেমন আছে। তো দেখো, আমি এবার বোঝাচ্ছি, মাইক্রোকন্ড্রিয়াটা তোমাকে বোঝাচ্ছি। একবার আমার কথা শুনে মন দিয়ে শোনো, মাইক্রোকন্ড্রিয়া বুঝে যাবে। এখন তোমার ঘরে দেখবে, তোমার যদি এক্সট্রা টাকা থাকে তাহলে ব্যাংকে রাখো। তুমি রাখো তো কিনা বলো? আচ্ছা, এক্সট্রা টাকা থাকলে ব্যাংকে রাখো, হয়ে গেল। এবার তোমার মনে করো যখন দরকার টাকা, তখন তুমি নিয়ে কি করলে? ব্যাংক থেকে নিয়ে খরচ করলে। কিংবা ব্যাংকের ম্যানেজারকে যদি তুমি গিয়ে বলো যে আমার এখানে 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, আমি একটা রসগোল্লা দিন তো ম্যানেজার স্যার, 5টা রসগোল্লা দিন তো, আমি খাবো, আমার টাকা আছে এখানে। ম্যানেজার কি তোমার রসগোল্লা দেবে না রসগোল্লা। টাকা, তোমার রসগোল্লা খেতে গেলে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, সেই টাকা নিয়ে তোমায় কি করতে হবে? দোকানে গিয়ে খেতে হবে। ব্যাপারটা বোঝা গেল? আমি এখানে কি বোঝাতে চাইছি বলো? ব্যাপারটা হচ্ছে যে কোষের মধ্যে যে শক্তিঘর, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কার দ্বারা কি তৈরি করে? এটিপি তৈরি করে। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাকে এনার্জি কারেন্সি বলা হয়। আরেকবার বলি, শক্তিঘর যদি মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া তৈরি করা হচ্ছে এনার্জি কারেন্সি, সেটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে শক্তি পাওয়ারকে ইউটিলাইজ করে, কাজে লাগায়। যেমন আমি বললাম না, ব্যাংকে টাকা আছে, মানে ওটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর খরচ করছে কে? যখন এনার্জি কারেন্সি, মানে যখন টাকাটা দরকার তখন তুলে খরচ করা। সবসময় সব লাগে না। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে প্রায় দিই, দেখো। আচ্ছা, যারা রোজা রাখে, মুসলিম ধর্মাবলম্বী রোজা রাখে, হিন্দুরা কি রাখে? উপোস থাকে। তা দুজনেই দেখবে না খেয়ে থাকে, হয়তো সকালে একটু খেলো আর সন্ধেবেলায় খেলো, এরকম না খেয়ে থাকে। তাহলে না খেয়ে যখন থাকছে, তখন খেয়াল করো, তখন কিন্তু কম, মানে খাচ্ছে না। তাহলে পুষ্টিটা কোন জায়গা থেকে পাচ্ছে? পুষ্টিটা আগে থেকে জমা আছে, যেটা ওই জায়গা থেকে কিন্তু দেহ পুষ্টিরস সংগ্রহ করে পুষ্টি করে। তাহলে বোঝা গেল? তাহলে ওই যে পুষ্টিটা দেয় কে? পুষ্টিটা দেয় কিন্তু এনার্জি কারেন্সি। যা জমা আছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে জমা আছে। খেলাটা বুঝতে পেরেছে? কোষের যে খেলা, এর মধ্যে ভাই যে কত খেলা লুকিয়ে আছে ভগবান জানে। তো এই যে খেলাটা বুঝতে পেরেছে, তার মানে মাইটোকন্ড্রিয়া জমা থাকে, সেটাকে যে খরচ করে, সেটা হচ্ছে এনার্জি কারেন্সি। এই আমার কথা বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পারলে একবার জানাও, যদি না বুঝতে পারো সেও বলো। মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করেছেন? লেখো। 1890 সালে আবিষ্কার করেছে মাইটোকন্ড্রিয়া। কি আবিষ্কার? রিচার্ড আলমান্টন। লেখো, রিচার্ড আল্টম্যান। রিচার্ড আল্টম্যান, বানানটা লিখতে পারবে তো তোমরা? আল্টম্যান, ইনি হচ্ছে প্রথম আবিষ্কার করেন 1890 সালে। তা নাম, এনার নাম অনুযায়ী ইনি নামটা মাইটোকন্ড্রিয়া নাম ইনিই দেয় আর কি, ঠিক আছে? কি কি আছে? গঠনটা কেমন হবে স্যার? এর আউটার লেয়ার থাকবে, আউটার মেমব্রেন মানে বাইরের ঝিল্লি আছে, বাইরের ঝিল্লি থাকবে। আচ্ছা, মসৃণ ঝিল্লি একদম বাইরের, ঠিক আছে? আচ্ছা, আর কি থাকবে? ইনার মেমব্রেন থাকবে, আর একটা ইনার মেমব্রেন, ভেতরের ঝিল্লি থাকবে। আচ্ছা, আর কি থাকবে? আর আর এর মধ্যে থাকবে ম্যাট্রিক্স মানে স্যার এখানে এক ধরনের ফ্লুইড বোঝাচ্ছি আমি। ফ্লুইড, সে ফ্লুইডের মধ্যে কি থাকে? সেখানে এনজাইম থাকে, ডিএনএ থাকে, আর হচ্ছে
রাইজো রাইবো রাইবোজোম থাকে। সুন্দর করে নোটটা করবে কিন্তু, রাইবোজোম থাকে এই। আচ্ছা, এর ফাংশন কি তাহলে, কাজ কি এই মাইটোকন্ড্রিয়ার? আমি তো বলে দিয়েছি তোমাদেরকে, কাজটা হচ্ছে এটিপি প্রোডাকশন করা, এটিপি প্রোডাকশন করা। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন। এরও গল্প আছে, এগুলো অনেক পড়ার জিনিস আছে, ওগুলো আমি সব পড়ছি না তোমায় এখন। তারপরে বিপাক নিয়ন্ত্রণ করা, বিপাক বিপাক নিয়ন্ত্রণ করা, মেটাবলিজম যাকে বলে, মেটাবলিজম কন্ট্রোল করা। ঠিক আছে, তারপরে কি কাজ হচ্ছে কোষের, কোষ মানে কোষ, মনে করো আমি তোমার একটা কথা বলি, কোষকে মৃত্যুতে সাহায্য করা, মানে মনে করো কোনো একটা কোষের 120 দিন বাঁচবে, সেই কোষকে যে মৃত্যুবরণ করতে সাহায্য করে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তারপরে ক্যালসিয়াম স্টোর করে, ক্যালসিয়াম স্টোর করতে সাহায্য করে। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এর বেসিক্যালি কাজ। তাহলে আমার কথা বুঝতে পারলে এই অবধি, মাইটোকন্ড্রিয়াকে তাহলে কি বললাম, কোষের শক্তিঘর বললাম। কেন বললাম, কারণ এর এতগুলো ফাংশন রয়েছে, এটিপি তৈরি করে। এবার মাইটোকন্ড্রিয়া যদি ব্যাংক হয়, তোমার মানি পার্স, মনে করো আমার টাকা, মনে করো আমি টাকা ব্যাংকে রেখেছি স্যার, এবার ব্যাংকওয়ালাকে যে আমি বারবার বললাম, ব্যাংকওয়ালাকে গিয়ে বললাম ভাই স্যার আমাকে 5টা রসগোল্লা কিনে দিন, বা 10টা মানে একটা ইলিশ মাছ কিনে দিন, তো ব্যাংক কি কিনে দেবে আমাকে? ব্যাংক বলে ভাই টাকা আছে, নিয়ে যাও, তোমার টাকা তুমি তুলে গিয়ে তুমি যা খুশি কিনবে, আমার কোনো অসুবিধা নেই। সেরকম মাইটোকন্ড্রিয়াতে শক্তি জমা আছে, সেই শক্তি থেকে এনার্জি কারেন্সি তৈরি হয়েছে, তার নাম এটিপি। এটিপি নিয়ে যখন যেরকম আমি বিরাট দৌড়াবো তখন আমার খরচ করা দরকার, তখন বেশি এটিপি দরকার পড়ছে, না হলে আমার ওখানে জমা থেকে যাচ্ছে। বোঝা গেল? বুঝলে আমায় বলো আর কি। স্যার বুঝতে পারলে বলো, জীবন সহজ হবে, বুঝতে পারলে, না বুঝতে পারলে জীবন জটিল হবে। আমায় বলতে হবে তো সব তোমাদেরকে। এবার আসি প্লাস্টিড। দেখো স্যার, প্লাস্টিড হচ্ছে কত রকমের, খেয়াল করো। প্লাস্টিড কত রকমের দেখো। দেখো প্লাস্টিড হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দেখো সবুজ রয়েছে, এটা সবুজ। এই ক্লোরোপ্লাস্ট কি কাজে লাগে? সালোক সংশ্লেষ তৈরি করতে, সালোক সংশ্লেষণে কাজে লাগে, খাবার তৈরি করতে, এই ক্রোমোপ্লাস্ট। আর এটা হচ্ছে দেখো ফুলের রঙিন অংশ, ফুলের রঙিন অংশ এটা। ঠিক আছে, তাহলে 3 রকম তো, এই ফুলের রঙিন অংশ। আর একটা লিউকোপ্লাস্ট, লিউকো মানে সাদা টাইপের। কেমন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা এই যে যদি কারোর ব্লাড ক্যান্সার হয়, তখন বলে ওর লিউকোমিয়া হয়েছে, মানে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, মানে সাদা হয়ে যায় মানুষটা, তার রক্ত সাদা হয়ে যায়, লোহিত কণিকার রক্ত কমে যায়, তো সেটা কি বোঝায় হচ্ছে লিউকোপ্লাস্ট। আর উদ্ভিদের ক্ষেত্রে দেখবে সাদা সাদা অংশ। অনেক সময় দেখবে আলু দেখেছো, আলুর কাণ্ডটা দেখেছো, আলুর কাণ্ড দেখবে সাদা সাদা টাইপের থাকে, ওই সেরকম অংশকে বোঝাচ্ছে। তাহলে এই যে ক্রোমোপ্লাস্ট হচ্ছে কালার, এই ফুলের যে কালারটা দেয় সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট দেয়। এই দেখো ক্রোমোপ্লাস্ট লেখা আছে, এটা কি লিখে দেবো নাকি আবার একটু? ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। আর হচ্ছে, আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হয়েছে। আচ্ছা, আর লিউকোপ্লাস্ট হচ্ছে কি জমা রাখে বলে, স্টার্চ জমা রাখে, এর মূলত কাজ স্টার্চ জমা রাখতে সাহায্য করে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, আর প্রোটিনকেও জমা রাখে। কে বলছো দেখা যাচ্ছে না? সবই তো দেখা যাচ্ছে বাবু। হয়েছে? আচ্ছা, এবার দেখো রাইবোজোম। বুঝতে পারলে বলো, কোনো অসুবিধা হলে বলো আমায়। তাড়াতাড়ি বলো।
দেখা যাচ্ছে না? হোয়াট হ্যাপেন বস? সবই তো আমরা দেখতে পাচ্ছি, আমাদের টিভি চলছে দেখতে পাচ্ছি, এত বড় টিভি। এই সৌরভ দেখা যাচ্ছে না? এই সব দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, আরো ভালো, কোথাও অসুবিধে নেই। আচ্ছা, রায়বোজম দেখো, খুব সহজ চ্যাপ্টার, তোমাদের হয়তো ইন্টারেস্ট লাগছে না এমন হতে পারে, তার জন্য দেখা যাচ্ছে না। স্যারকে হয়তো ভালো লাগছে না, এটাও হতে পারে। তোমাদের কি হচ্ছে না হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। দেখো, রাইবোজোম। এইবার রাইবোজোম হচ্ছে, রাইবোজোম কি, রাইবোজোম কে আবিষ্কার করেছে দেখো। রাইবোজোম হচ্ছে জীবান্ত কোষে থাকে, ঠিক আছে, জীবান্ত কোষে রাইবোজোম থাকে, দেখতে যে এমন দেখা যাচ্ছে। আর এটা ঝিল্লিবিহীন, ঝিল্লি থাকে না, ঝিল্লিবিহীন মানে কোষ প্রাচীর থাকে না, এটা জীবন্ত কোষে থাকে, কোষ প্রাচীর থাকে না। একে কি বলা হয়? প্রোটিন কারখানা বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। একে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় একে। এই কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ঠিক আছে। এগুলো একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কত সালে আবিষ্কার করে? এটা 1955 সালে আবিষ্কার হয় এটা, ঠিক আছে। আমি তোমাদেরকে যে পড়াচ্ছি একদম পুরো তথ্যবহুল পড়াচ্ছি, এর বাইরে কোশ্চেন হবার কথা নয় এই চ্যাপ্টারে, যে কোনো পরীক্ষার জন্য, বুঝতে পারলে? তথ্যবহুল মানে একটু কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে, মানে আবোল তাবোল কিছু নেই এর মধ্যে, যতটুকু পড়াচ্ছি। বারবার করে পড়তে হবে সায়েন্স, তবেই সায়েন্সটাকে ক্লিয়ার করা যাবে, না হলে কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে 1955 সালে কি আবিষ্কার করে এটা? এটা এমিল প্যালেট বলে, EMIL, প্যালেট, PALAD, এমিল প্যালেট বলে এক ভদ্রলোক আবিষ্কার করে। এটা পড়তে হবে না, ছেড়ে দাও। শুধু এটা, এটা ঝিল্লিবিহীন থাকে, আর এটা হচ্ছে জীবন্ত কোষে থাকে, আর এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটুকু প্রথম পড়ো এটা, ঠিক আছে। আর এখানে ফাংশন, কাজটা কি? প্রোটিন সংশ্লেষ করতে পারে, এর কাজটা একটু লিখে নাও, আমি এখানে লিখছি কাজ, লেখো প্রোটিন, এটা কাজ, প্রোটিন সংশ্লেষ করতে পারে, সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখো এনজাইম সাপোর্ট করে, এনজাইম সাপোর্ট করে, প্রোভাইড এনজাইম অ্যান্ড স্ট্রাকচারাল সাপোর্ট, লেখো প্রোভাইড এনজাইম অ্যান্ড স্ট্রাকচারাল, গঠনগতভাবে, গঠনগতভাবে সাপোর্ট করে, ইন প্রোটিন ফরমেশন, মানে প্রোটিন তৈরি করতে সাহায্য করে, ওকে। তাহলে এইটুকু বুঝলাম আমরা কি বললাম, প্রোটিন ফ্যাক্টরি হিসেবে বলে, আর এটা ঝিল্লি থাকে না, জীবন্ত কোষে থাকে, এমিল প্যালেট আবিষ্কার করে, কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, আর প্রোটিন প্রোভাইড এনজাইম অ্যান্ড স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, কী জন্য? প্রোটিন তৈরি করার জন্য। এইটুকু কাজ, দেখো আমি বেশি কিছু বলিনি তোমাদের সাথে, আবার রাগ টাগ করো না স্যার। এবার দেখো ভ্যাকিউলস, ভ্যাকিউলস মানে অ্যাকচুয়ালি শূন্য স্থান, শূন্য স্থান। এটা বেশি থাকে কোথায়? প্ল্যান্টে, প্ল্যান্টে থাকে, প্ল্যান্ট দেহে, আর জীব দেহে কম থাকে। তুমি, আমি তোমায় বললাম না, মুরগি কাটলে দাঁড়াবে, দেখবে মুরগির সমস্ত জায়গায় টাইট থাকে দেখবে, কিন্তু একটা গাছের ছাল তোলো দেখবে সব ফাঁকা ফাঁকা থাকে, 50 থেকে 90% ফাঁকা থাকে এখানে। ভ্যাকুয়ালস, বুঝেছো? বোঝা গেল? আচ্ছা, ভ্যাকুয়ালকে ঘিরে থাকে যে, একটু লিখে নাও তো, দ্য মেমব্রেন দ্যাট স্ট্রাকচার, না স্ট্রাকচার লিখবো না, সারাউন্ড লেখো, দ্যাট 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 সারাউন্ড, সারাউন্ডস লেখো, হ্যাঁ, সারাউন্ডস দ্য ভ্যাকুয়াল। তা এই সারাউন্ডস কি দিয়ে ঘিরে থাকে লেখো, ভ্যাকুয়ালকে
ঘিরে থাকা ঝিল্লিকে টেনোপ্লাস্ট বলে। টেনোপ্লাস্ট এখানে লেখো টেনোপ্লাস্ট। এই কাজ কি ভূগোলের কাজ হচ্ছে জল, খাদ্য, লবণ, রঙিন পদার্থ মানে রঞ্জক পদার্থ ও বর্জ্য পদার্থ সংরক্ষণ করা, এই হচ্ছে কাজ। হয়ে গেলে বলো আমায় কাজটা। হয়েছে? আচ্ছা, তো এরপরে আসে সেল ডিভিশন। সেল ডিভিশনটা তোমাদের এর মধ্যে নেই, আমি করাবো। তো আজকে তোমাদের প্রথম দিনে আমি কয়েকটা কথা আরও বলবো, আর আমাদের কিছু রুলস রেগুলেশনও তোমাদেরকে ম্যাডাম বলবে, ঠিক আছে? তো রুলস রেগুলেশনও কিছু বলবে ম্যাডাম। তো আমি ক্লাস এন্ড করার পরে এক্ষুনি আবার লিঙ্ক দেবে সৌরভ, এরপরে আবার লিঙ্ক দিবি, তখনই ম্যাডাম কিছু বলে দেবে টোটাল যে কী সিস্টেম আছে, কবে কি ক্লাস হবে না হবে, টোটাল ব্যাপারটা, ঠিক আছে? তো আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট, তোমাদের ক্লাস করে কেমন লাগলো আমাদের সাথে আমি জানি না। আমি যেরকম ন্যাচারাল ক্লাস করাই তেমনই করালাম। আমি যে প্রথম দিন ক্লাস ভালো মন্দ ওসব বুঝি না। আমি জীবনে আমার কাজ করি, এটা আমার কাজ করতে ভাল লাগে। আমি আমার দর্শন হচ্ছে এরকম জীবনে, ঠিক আছে? আমি স্টুডেন্টদের সাথে সবসময় থাকতে চাই। তাই আমি কখনো আমি এই পড়াশুনোর বাইরে আর কিছু চিন্তাই করতে পারি না। অনেকে অনেক রকম চিন্তা করে, ঠিক আছে? অনেকে অনেক রকম মানে চিন্তা করে, ঠিক আছে? কিন্তু আমি অত চিন্তা করতে পারি না। আমি ভগবান আমাকে এইটুকু দায়িত্ব দিয়েছে, একটু সাধারণ মানে চাকরির পড়াশুনো করাতে পারি, ব্যাস এইটুকু। এর বাইরে আমার জগতই নেই। আমি যখন চাকরি করতাম, দীর্ঘ 13-14 বছর চাকরি করেছি, তো তখনও তো আমি পুরোপুরিভাবে পড়ানোর মধ্যেই ছিলাম। আমি তো সেই জন্য আমার মনে হয় যে আমাকে দিয়ে এইটুকু কাজ করানো সম্ভব, এর বাইরে নয় আর কি। তো আমার প্রিয় স্টুডেন্টের জন্য একটা সিস্টেম আমি চালু করেছি। সেই সিস্টেমটাকে আমি সুন্দর করে আপগ্রেড করব তোমাদের, ঠিক আছে? তো আমি পড়ানোর স্টাইলটা আমরা আমাদের মতো করে, দেখবে সবাই দেশে বিভিন্ন রকম করে পড়ে, কত রোমহর্ষক সিস্টেম মাইরি পড়ানোর, কিন্তু দেখা গেল ভেতরে জিনিস থাকছে না, ঠিক আছে? কিন্তু আমরা ওটা নয়, আমাদের মধ্যে দেখানো পানা ব্যাপারটাকে আমরা রাখবো না। তাতে যা হবে হবে, তাতে স্টুডেন্ট থাকুক বা না থাকুক, চলুক বা না চলুক, ওসব দরকার নেই। তাই তোমাদের একটা কথা বলি, তোমরা জীবনের সেরা পারফর্মটা করো, লাইফের সব থেকে যেটা সেরা সেই পারফর্ম করো। সেটা করলে তুমি এগোতে পারবে লাইফে, না হলে কিন্তু পুরো শেষ হয়ে যাবে। এই জীবনে একটা চাকরি তোমার খুব ইম্পর্টেন্ট, সৎ পথে ইনকাম করাটা খুব দরকার, তা না হলে জীবনে কেউ দাম দেয় না। তাই আজ থেকে শুরু করো। তপবন স্টাডি সেন্টারকে তুমি যখন ভালোবেসে ভর্তি হয়েছো, তখন তুমি এসপার নয় ওসপার, আমাদের সঙ্গে থেকে দেখো, তোমার পড়ার গতি তুমি বাড়াও, আর কোনো কিছু আটকে রাখবে না। তুমি কখনো ভাববে না যে অনলাইন পড়ছো, তুমি ভাববে এটা অনলাইন অফলাইন পড়ছো, ঠিক আছে? আর আমরা আমাদের দিক থেকে সেরাটুকু দেবো, তুমি নিশ্চিত থাকো। তাই তোমাদের আমি এই কথাটাই তোমাদের আমি বলতে চাই, এই বার্তাটাই তোমাদেরকে আমি দিতে চাই, এই বার্তাটাই তোমাদেরকে দিতে চাই যে সেরাটুকু দিতে হবে। লড়াইয়ের ময়দানে যখন নেমেছো, তখন সব থেকে সেরাটুকু দিতে হবে, না হলে এই যাত্রা তোমার কোনো কাজে লাগবে না। তার থেকে বসে থাকো বাড়িতে। আমার উদ্দেশ্য একটাই, যে কাজটা করতে পারবো না তো করবো না, আর যে কাজটা করতে পারবো তো করে ছাড়বই। চেষ্টা তো করতে হবে। আলটিমেট ডেস্টিনেশন পেতে গেলে না মানুষকে লড়াই করতে হয়, সহজে কেউ জায়গা ছাড়ে না।
তুমি হয়তো ভাবছো যে তুমি বসে আছো, তুমি বিরাট চিন্তা করছো, চিন্তা করো না। আর সোশ্যাল মিডিয়া তোমাকে কিছু দেবে না, সব ট্র্যাক করে লাইফ শেষ করে দেবে। তার থেকে তুমি তোমার যে স্যারকে ভাল লাগে, যে ম্যামকে ভাল লাগে, যাকে তোমার ভাল লাগে তাকেই ফলো করো না কেন। আর যদি কিছু পড়তে হয় টেক্সট বুক পড়ো, কোনো বই পড়ো, তাহলেই হবে। আলাদা করে কিছু দরকার নেই। প্রতিদিন ইউটিউবে নিয়ম করে পড়াশুনো করা কোনো দরকারই পড়ে না, ঠিক আছে? তাই প্রিয় স্টুডেন্ট, খুব ভালো করে পারফর্ম করো। আমরা 2 মাসের মধ্যে যেমনটা পারি তেমনভাবে করব। হয়তো কোনো চ্যাপ্টার আরও সহজ শর্ট করে করতে হবে, কোনো চ্যাপ্টার আরও ডিপলি করতে হবে। যেখানে যেমন পড়ানো দরকার আমরা সেখানে তেমন পড়াবো। আমরা একটাও আজে বাজে জিনিস পড়াবো না। তাই একটা ভালো লাগা তোমাদের হয়তো কাজ করবে আমাদের সাথে থেকে। জীবনের একটা চলার পথ তোমরা হয়তো খুঁজে পাবে আজকে। আর আজকে তোমাদের সেই প্রতিজ্ঞা, সেই দীক্ষায় তোমাদের দীক্ষিত হতে হবে যে করে দেখাবো, করে দেখাতে হবেই। পেছনে তো দেওয়াল, পেছনে তো আর কোনো পেছানোর জায়গা নেই। তাই লড়াই যখন ময়দানে নেমেছ, জিততে তোমাকে হবেই, এনি হাউ, এনি কস্ট। হারিয়ে যাওয়ার জন্য তুমি তো আসোনি না, ঠিক আছে? বেস্ট অফ লাক। আজকে এই অবধি থাকছে। একটু পরে আবার একটা লিঙ্ক প্রোভাইড করে তোমাদেরকে ম্যাম কিছু বলে দেবে অল্প টাইমের জন্য, ওকে? তো খুব ভালো থেকো, খুব ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো, এগিয়ে চলো। আমরা আবারও বলছি, আমরা দায়বদ্ধ তোমাদের জন্য, ঠিক আছে? চলো, পরে কথা হবে, বাই। আবার কিন্তু লিঙ্কে মানে আবার জুড়ে যাবে একটু পরেই। একটু পরে ম্যাম তোমাদেরকে আবার ক্লাসের লিঙ্ক দেবে, তোমাদের একটু পরেই দেবে। তোমরা কিন্তু লিঙ্কে আবার চলে আসবে, ঠিক আছে? আর একটা ক্লাসের লিঙ্ক তোমাদেরকে দেবে, ওকে? চলো।